প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। পরীক্ষার তারিখ নিয়ে কিছু পোস্ট দেখা যাচ্ছে ফেসবুকে, তাই তো? জি স্যার। আচ্ছা, এতে কি ভয় লাগছে, প্যানিক লাগছে? একটা প্রেশার তো স্যার মনে হচ্ছে খুব তাই না? তারিখ। হ্যাঁ, শোনার সাথে সাথে একটা প্রেশার মানে অলরেডি কাজ করতেছে আর কি। আচ্ছা, এখানে আগে থেকে পড়ছেন এক, দুই হচ্ছে আমার যে প্ল্যান, সেই প্ল্যানে ঈদের আগে কিন্তু মোটামুটি এই নোটটা শেষ হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন এবং ড্রাফটিং এর জন্য আমরা যথেষ্ট সময় পাচ্ছি, জি তাই স্যার। নয় কি? তো তাহলে এত প্যানিক বা ভয়ের তো কারণ দেখছি না। আর পরীক্ষার ডেট অফিসিয়ালি পাবলিশ হয়নি। আমি যেটা ঘোষণা করেছি সেই ডেটে যে হবে সেটা বলছি না, সেটাও সম্ভাব্য ডেট বা ক্যালকুলেটেড ডেট ছিল। এখন জি। এটা চলছে মে মাস, সাধারণত মে মাসে নির্বাচন হয়। যেহেতু জাতীয় নির্বাচনের খবর নাই, তাই বার কাউন্সিল নির্বাচনও করছে না। যেহেতু নির্বাচন জি। করছে না, যদি নির্বাচন করতো মে মাসে, তাহলে জুন মাসে অবশ্যই পরীক্ষা নেওয়া সম্ভব হতো, না হতো কি? না স্যার। তো যেহেতু নির্বাচন হচ্ছে না, এই কারণে হয়তোবা পরীক্ষা আগে নেওয়ার একটা তারা প্ল্যান করছেন। এখন দেখা যাক অ্যাকচুয়ালি 28 তারিখে হয় কিনা। জুন মাসের যদি 28 তারিখেও হয় তবুও সমস্যা নাই। তবে ঈদে যে একটু ঘোরাফেরা করবেন, এই সময়টা আর পাওয়া যাবে না। এর আগের ঈদটা যে অবস্থায় কাটলো, এই ঈদটাও সেই অবস্থাতেই কাটবে, আপনাদের আমারও। তো জি। আমার আহ, যে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর যে ফাইনাল টাচ নোট, এটা এই মাসেই পাবেন আপনারা। ওই নোটটা পেয়ে গেলে আপনারা যখন সেগুলো প্র্যাকটিস করবেন, তখন আশা করি সমস্যা হবে না আপনাদের। স্যার, ওইটা একটু এর যদি আমরা দ্রুত পেতাম ভালো হতো আর কি। আর সেটাই বলছি, সেটাই মাসে পাবেন এবং যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করছি। এমসিকিউ কোর্সটাকে সিরিয়াসলি নেওয়ার কারণে এমসিকিউ ফাইনাল টাচ নোটটা কমপ্লিট করার জন্য যারা ছিল তাদের কিন্তু ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং দু একজন ছাড়া প্রায় মানে 95%-এর উপরে পাস এবার কোর্স থেকে। এটা একটা ভালো সংবাদ। পরিশ্রম দিয়েছি, প্রশ্নও ভালো হয়েছে, কমন আসছে। এখন জি। রিসার্চ করে রিটেনে এই ধরনের ফাইনাল টাচ একটা নোট দিতে চাই, যেখানে সেই নোট থেকে আপনাদের পাশের মতো একটা জায়গা হয়ে যাক। এখানে এই নোটটা আপনাদের আগে থেকে পড়া আছে, এই নোটে আপনাদের বেসিক ক্লিয়ার হবে, বেসিকটা স্ট্রং হবে, আবার রিভিশন হয়ে যাচ্ছে। এই কারণে রিসেট নাম দিয়েছি এই রুটিনটাকে, যারা নতুন স্টুডেন্ট এবং আপনারাও। তারপরে এটার সাথে সাথে কোথায়, আমি যেমন লিমিটেশন একটা বলে দিলাম কোন কোন জায়গা থেকে ড্রাফটিং আসতে পারে, কোন কোন জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। এবং আমি বলে দিয়ে কিন্তু থেমে থাকবো না। আগামীকালকের যে ক্লাস টেস্ট, সেখানে কিন্তু সেই সেই জায়গা থেকে আমি প্রবলেমেটিক প্রশ্ন সেট করব, যেগুলো আমার এই নোটে নাই এবং বাজারের হয়তো বা কোনো গাইডেও নাই। নতুন প্রবলেমেটিক প্রশ্ন, বিগত সালের প্রশ্ন নাও হতে পারে। সেক্ষেত্রে একটা আনকমন প্রবলেমেটিক প্রশ্নকে কিভাবে আপনারা ট্রিট করেন, কিভাবে রেসপন্স করেন, আপনার খাতার ভাষাটা কেমন হবে, এই জায়গায় আপনার দক্ষতা তৈরি হবে, তাই না কি? জি স্যার। তো আপনার এমসিকিউ যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে তথ্যগুলো জানা আছে, সেটাকেই লিখিততে কনভার্ট করার যে দক্ষতা, এটা তৈরি হলে প্রশ্ন কমন আসুক আর না আসুক, আপনি কনফিডেন্ট থাকবেন, সমস্যা হবে না। তো স্যার, ক্লাস একটা শুরু প্রশ্ন করি ছিল। আমরা। হ্যাঁ, বলেন। স্যার, আপনার যে নতুন যে আমাদেরকে একটা শীট দিবেন, সেটার মধ্যে কি এইখানে আপনার পুরাতন শীটের মধ্যে যা আছে তাই থাক, মানে সেটার উপরে একটা সাজেশন হবে নাকি নতুন কিছু, নতুন কোনো প্রশ্ন, নতুন কিছু আসবে এক্সট্রা? এখানে দেখেন, আপনার নতুন সাজেশনটা, এটা থেকে 60% আরো 40% অ্যাড হবে সাজেশনে। এবং জি, ফোর্টি জি, জি। পার্সেন্টে যেগুলো অ্যাড হবে, তার মধ্যে হয়তো বা 10% নিউ টপিক আসতে পারে। এই 7টা সাবজেক্ট মিলে আরো 10-15টা টপিক চলে আসতে পারে। এবং সেই টপিকের আন্ডারে হয়তোবা 10-12টা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে বর্ণনামূলক, নতুন সাজেশন হিসাবে। সেগুলোর উত্তর কোথায় পাবেন? বিগত সালের প্রশ্ন থেকে পাবেন। আমার এই নোটে না থাকলেও প্রত্যেকের কি গাইড কেনা আছে, সেই গাইডে পাবেন, জি, জি। অথবা আপনাকে বানিয়ে লিখতে হবে।
অথবা আমি হেল্প করব সেটা তৈরি করে দিতে। কিন্তু ঠিক আছে। বিগত সালের প্রশ্ন যেগুলো থাকবে আমার নতুন ফাইনাল টেস্ট নোটের কন্টেন্টটা এরকম হবে, একটা ইফেক্টিভ সাজেশন থাকবে, সেই সাজেশনে বিগত সালের প্রশ্ন এবং নতুন প্রশ্ন মিলে একটা কম্বিনেশন করা হবে। বিগত সালের প্রশ্নের উত্তরগুলো আপনি হয় আমার এই নোটে পাবেন, অথবা বাজারের গাইড থেকে পড়ে নিতে হবে। কিন্তু যেগুলো নতুন প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এবং এই সাথে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন অ্যাড করছি, সেগুলোর উত্তর আমার ফাইনাল টেস্ট নোটেই পাবেন। তাহলে দুইটা নোটের কম্বিনেশন করে এবং বাজারে কিছু গাইডের হেল্প নিয়ে আশা করি পরিপূর্ণ একটা প্রস্তুতি হবে। বুঝতে পেরেছেন তো? জি ইনশাল্লাহ। তো যেহেতু এটাতে এটাতে যা আছে, এটাতে আমি আর হাত দিব না, এটা আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে, কারণ এটা একটি খুবই কনসাইজ নোট। এই টপিকগুলো কাভার করলে আশা করি প্রশ্ন যদি এমসিকিউ এর মতন মানে গতানুগতিক হয় বা টার্গেটেড, যেভাবে টার্গেট করেছে এরকম হলে এখান থেকে আপনি 80+ কমন পেয়ে যেতে পারেন। টপিক প্রবলেমেটিক প্রশ্ন একটাও কমন পাবেন না। জি প্রবলেমেটিক প্রশ্ন বুঝতে একটা পারছি। কমন পাবেন না, আমি এটা বলছি। যদি কমন পেয়ে যান এটা আপনাদের ভাগ্য, কারণ প্রবলেমেটিক প্রশ্ন ল্যাঙ্গুয়েজ কমন পাওয়াটা কিন্তু টাফ। আপনি কনসেপ্ট কমন পেলেন, একই সেকশন থেকে আসলো, কিন্তু একই ল্যাঙ্গুয়েজ একই ভাষায় প্রবলেমেটিক প্রশ্ন কমন পেলেন, এইটা কিন্তু ভাবাটা অবান্তর। তাহলে বেশি বেশি প্রবলেমেটিক প্রশ্ন যখন আমি প্র্যাকটিস করাবো আপনাদের, তখন প্রবলেমেটিক প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি পারবেন, কারণ আপনি জানেন। ঠিক আছে? জি জি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক আজকের এই সাবজেক্ট আজকে কমপ্লিট করব। আমরা আমরা পড়বো বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, রুলস এন্ড ক্যাননস। এই সাবজেক্টের নাম এটা না, আরো অনেক কিছু যুক্ত করে সাবজেক্টের নাম, সিলেবাস দেখলে বুঝতে পারবেন। তো জাস্ট বিবিসি এই শব্দটা অনেকে আমরা ওই যে ব্র্যাকেটে দিয়ে দিছি, বিবিসি বললে এই সাবজেক্ট বোঝায়। 10 নম্বরের জন্য, লিখিত 10 নম্বরের জন্য হয়, আর এমসিকিউ হচ্ছে 5 নম্বর। বার কাউন্সিল অর্ডার, এখান থেকে বার কাউন্সিল সম্পর্কে আমরা কি কি জানতে পারি এগুলো দেওয়া আছে। বার কাউন্সিল কি, বাংলাদেশ বার কাউন্সিল কি, এর গঠন মানে কনস্টিটিউশন ও কার্যাবলী আলোচনা করুন। অথবা এভাবে আসতে পারে, বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, কি কি ধরনের প্রতিষ্ঠান একই জিনিস। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক গঠন ও কার্যাবলী আলোচনা করুন। এই একই গঠন ও কার্যাবলী, এখানে প্রশ্নটাকে একটু ইনহ্যান্স করা হয়েছে, কিন্তু একই। আরো কিছু প্রশ্ন আছে আমরা দেখব। চলে যাই 1 নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। এখানে কিছু কোথা থেকে আসলো, এই আইনটার ভিত্তি কি, এটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এগুলো আপনারা সবই এমসিকিউ প্রশ্নের সময় জানেন। এমসিকিউ যে নোট, সেখানে পরিচিতি অংশে ছিল এগুলো। তো পড়ে নিবেন, এই অংশটুকু আমি পড়ে দেওয়ার দরকার মনে করছি না, পড়ে যদি বুঝতে না পারেন আমি বুঝিয়ে দেব। তারপরে বাংলাদেশ বার কাউন্সিল কি, আমরা যদি 3 অনুচ্ছেদ দেখি, 3 অনুচ্ছেদে কিন্তু এই জিনিসগুলো আমরা এমসিকিউ যে নোট সেখানে আমরা জানি। বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন মানে যে কোনো ভাবে ক্রয় সূত্রে বা অন্য অন্য সূত্রে অর্জন করতে পারবে, এবং ধারণের এখতিয়ারও থাকবে। অর্থাৎ সম্পত্তি অর্জন শুধু না, অর্জন করে সেটা দীর্ঘদিন পর্যন্ত নিজের দখলে এখতিয়ারে রাখতে পারবেন। চুক্তি করার এখতিয়ার থাকবে, প্রতিনিয়ত চুক্তি করছে, আপনাদের সাথে চুক্তি হচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে এবং বিরুদ্ধে মামলা করা যাবে, এখানে বলা হয়েছে। কিন্তু পক্ষে বিরুদ্ধে মামলা করার, বার কাউন্সিল হয়তো বা সহসাই মামলা করতে পারে, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধে মামলা করাটা তো সহজ নাই, কারণ বাংলাদেশ বার কাউন্সিলকে বেশ কিছু জায়গায় ইমিউনিটি দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট ফৌজদারি যদি অপরাধ না থাকে, এলিগেশন না থাকে, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধে সহজে মামলা করা যায় না। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন, বাংলাদেশের বার কাউন্সিলের গঠন পাবো 5 অনুচ্ছেদে। 5 অনুচ্ছেদে বলা হচ্ছে যে টোটাল 15 জন আছেন। কে কে 15 জন আপনারা সবাই জানেন। তার মধ্যে একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, তারপরে 7 জন সাধারণ সদস্য, 7 জন নির্বাচিত, এবং স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে 7টি অঞ্চল হতে নির্বাচিত অঞ্চল ভিত্তিক সদস্য বা গ্রুপ ভিত্তিক সদস্য 7 জন। কামরুল হাসান। অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হবেন। বাংলাদেশ বার কাউন্সিল অর্থাৎ এই যে 15 জনের মধ্যমণি হবেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল ওভারঅল বাংলাদেশ বার কাউন্সিলের। কিন্তু এনরোলমেন্ট কমিটি যেটা 11B অনুসারে সেটার কিন্তু সভাপতি তিনি না, তিনি সেটার সদস্য কিন্তু সভাপতি না। এবং সদস্যদের মধ্য থেকে নির্বাচিত একজন সহসভাপতি হবেন, মানে ভাইস চেয়ারম্যান। আর অনুচ্ছেদ 6 অনুযায়ী সরকার কর্তৃক নিয়োগকৃত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্য থেকে একজন সচিব বা সেক্রেটারি থাকবেন। এই হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন বলতে আপনাকে 3টা অনুচ্ছেদ কাভার করতে হবে। এক হচ্ছে 5, 2 হচ্ছে 6 এবং 3 নম্বরে হচ্ছে 6A। 5, 6, 6A এই 3টা অনুচ্ছেদ কাভার করলে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন মোটামুটি হয়ে যায়। এর বাইরে আরো অনেক কিছু আছে, এটা করলে মানে মোটামুটি চলে আসে। এটা হচ্ছে আর্টিকেল বা অনুচ্ছেদ অনুসারে। বিধি অনুসারে বেশ আরো কিছু কি আছে, কমিটি আছে, আরো অনেক কিছু আছে। তো জাস্ট গঠন বলতে আমরা এগুলো বোঝাবো। আর 15 জন যে সদস্য, এই সদস্যদের মধ্যে থেকে কিন্তু ওই এনরোলমেন্ট কমিটি এখানে থাকছেন, অ্যাটর্নি জেনারেল থাকছেন, এনরোলমেন্ট কমিটিতে কিন্তু জাস্টিসরা চলে আসছেন। আর অন্যান্য যে নির্বাহী কমিটি, আইন শিক্ষা কমিটি, আর্থিক কমিটি, এগুলোতে কিন্তু এই 15 জনের মধ্যে থেকে কিন্তু নির্বাচিত হবেন। আবার আরো কিছু কমিটি আছে, যেমন রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, যারা আপনাদের অ্যাডভোকেট হওয়ার পরে রোল দিবেন এবং সেটা পাবলিশ করবেন। এ ধরনের যতগুলো কমিটি আছে এই 15 জনের মধ্যে থেকে কিন্তু কি করবে, নির্বাচন মানে সিলেক্ট করে করে দেওয়া হবে। বাংলাদেশ বার কাউন্সিলের কমিটি সমূহ, কমিটি সম্পর্কে আপনারা জানেন যে 11তে বলা আছে স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটি বলতে স্থায়ী কমিটি, 3টি স্থায়ী কমিটি থাকবে। অনেকগুলো কমিটি আছে, তার মধ্যে 3টি কমিটি স্থায়ী, যেটা 11তে বলা আছে। কি কি? এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটি, আর্থিক কমিটি এবং আইন শিক্ষা কমিটি। এখানে নির্বাহী এবং আর্থিক কমিটির প্রত্যেকের সদস্য 5 জন করে। ওই সদস্যদের মধ্যে থেকে ওই 15 জনের থেকে নির্বাচন করা হবে। এবং আইন শিক্ষা যে কমিটি, এটার সদস্য একটু বেশি, 9 জন। এই 9 জনের মধ্যে আবার 4 জনের, এই 5 জন হবে বার কাউন্সিলের মধ্যে থেকে এবং 4 জন বার কাউন্সিলের বাইরে হবে। এবং এই বাইরে 4 জনের মধ্যে ন্যূনতম আবার 2 জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবেন। অর্থাৎ ল কলেজ এবং প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির যে শিক্ষক আছেন সেখান থেকে ন্যূনতম 2 জন, 4 জনও নেওয়া যেতে পারে। যদি 2 জন নাই আইন শিক্ষা কমিটিতে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষককে, তাহলে বাকি 2 জন হয়তো বা কোনো সুশীল সমাজ থেকে কোনো বিজ্ঞ ব্যক্তিকে নিবেন। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন কমিটি 11B-তে আছে এটা। নিবন্ধন কমিটি সম্পর্কে বলা আছে, নিবন্ধন কমিটি 5 জন সদস্য নিয়ে গঠিত হবে, যাদের মধ্যে আপিল বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে, তাহলে বিচারপতি আপিল বিভাগের থাকবেন, কিন্তু কে হবেন সেটা নির্ধারণ করবেন প্রধান বিচারপতি, অর্থাৎ প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত বা সিলেক্টেড একজন সভাপতি। তাহলে সভাপতি হবেন আপিল বিভাগের বা অ্যাপিলেট ডিভিশনের একজন জাস্টিস। এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত 2 জন। তাহলে অ্যাপিলেট ডিভিশন বা এডি থেকে একজন, এইচসিডি অর্থাৎ হাইকোর্ট ডিভিশন থেকে 2 জন, টোটাল 3 জন হয়ে গেল। তারপরে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত একজন সদস্য, এই হবেন এনরোলমেন্ট কমিটির এই 5 জন সদস্য। এরপরে অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটিটা কি? অনুচ্ছেদ 8 এর বিধান মতে অ্যাডহক কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত। মহামারী, প্রাকৃতিক বিপর্যয়, যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে, যেমন এর আগে করোনার সময়, কোভিড-19-এর সময় নির্বাচন করা সম্ভব হয়নি, তখন অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই যে এই মে মাসের 31 তারিখের মধ্যে যদি নির্বাচন করা সম্ভব না হয়, চলমান যে সদস্য আছে তাদের নিয়ে কি হবে, আরেকটা অ্যাডহক কমিটি 2 গঠিত হবে। বর্তমান কমিটিও কিন্তু অ্যাডহক কমিটি, কিন্তু আবার অ্যাডহক কমিটি গঠন হবে চলমান সদস্যদের মধ্যে। সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। বর্তমান কমিটি যেটা, সেটা অ্যাডহক কমিটি কিন্তু 2।
কারণ এই জুলাই বিপ্লবের পরে কিন্তু আগের কমিটি যে অ্যাডহক কমিটি ছিল সেটা নাই। বর্তমান কমিটি কিন্তু এই যে বিপ্লবের পরের কমিটি। তাহলে অ্যাডহক কমিটি, দ্বিতীয় অ্যাডহক কমিটি বর্তমানে আছে। এবার নির্বাচন যদি সঠিক সময় না হয় তাহলে হয়তো তৃতীয় অ্যাডহক কমিটি চলে আসবে জুন মাসে, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাডহক কমিটির ক্ষমতা ও কার্যাবলী বার কাউন্সিলের অনুরূপ হবে। অর্থাৎ ওই যে অনুচ্ছেদ 10-এ যে ফাংশনগুলো আছে সেগুলোই অ্যাডহক কমিটি করবে। কামরুল হাসান ভাই, আপনি লাইনে আসার চেষ্টা করছেন কিন্তু আপনি অন করছেন না। দেখেন নিচের দিকে মাইক আছে, লেখা আছে আনমিউট, সেখানে টাচ করেন, তাহলে আপনার মাইক অন হবে, কথা বলতে পারবেন। অথবা আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনার স্ক্রিনে লেখা আসছে, স্ক্রিনে টাচ করলেই তো, লেখার উপরে টাচ করলে আপনার মাইকটা অন হয়। আপনি মাইক অন করতে সক্ষম হচ্ছেন না, এবার সক্ষম হয়েছেন। একদম। হ্যাঁ বলেন। জি ভাই, এই যে অ্যাডহক কমিটি যেটা, এটা কি হুম। ওই আগের যে কমিটি থাকে সেটাই কি অ্যাডহক কমিটি হিসাবে গণ্য হবে না? হ্যাঁ, বার আগের কাউন্সিল কমিটি কমিটি অ্যাডহক মানে, কমিটি হবে? এখানে দেখেন এই কথাটা গুরুত্বপূর্ণ লিখেছি কি, চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠিত হবে। এটার অর্থ কি? যারা আগে থেকে আছেন তারাই থাকবে, শুধু কমিটির নামে পরিবর্তন আসবে, মানুষের পরিবর্তন তাহলে আসবে না। তাহলে বিপ্লবের পরে কি ওই আগের যে কমিটি সেই সদস্যগুলাই আছে, না নতুন করে আবার? আপনি তো বাংলাদেশের কোনো খোঁজ খবরই রাখেন না। বিপ্লবের পরে কি আর দেশের কোনো কিছু ঠিক আছে রাষ্ট্রপতি ছাড়া? না, তাহলে ওই ওই কমিটিটা কিভাবে হইলো? নির্বাচনও তো তারা করেনি, আবার আগের কমিটিও নাই। এইটা আপনার যে বর্তমান যে সরকার, এই সরকার করে দেয় অ্যাডহক কমিটি। তো এখানে কিন্তু নিয়ম হচ্ছে চলমান সদস্যদের নিয়ে তৈরি করা হবে, কিন্তু সদস্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। জি জি, সেটাই এই তো জানতে এই চাইছি তো আর কি। এটা ক্লিয়ার করার জন্য, তাই না? আর আচ্ছা আরেকটা ধরেন। বিষয় সেটা হলো এই তবে আপনার। আমি বলি এই যে চলমান সদস্যদের এই কারণে বলছি, কারণ অনুচ্ছেদ 8-এ চলমান সদস্যদের কথাটা লেখা আছে, এটাই নিয়ম, কিন্তু জি ব্যতিক্রম হয়েছে বিপ্লবে, তো সব আইন টাইন সব তো উল্টে গেছে, তাই না? জি। আর তো সেক্রেটারি এবার কি বার বলেন। কাউন্সিল সেক্রেটারি কি বার কাউন্সিলের সদস্য? না না, অবশ্যই না। সরকারের একজন অবশ্যই না। তিনি কর্মকর্তা, সরকার নিয়ে এসে বসাবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে যে কোনো একজনকে নিয়ে এসে বসিয়ে দিবে। জি, আর 15 জনের বাইরে তো কোনো সদস্য নাই, বার কাউন্সিলের মোট সদস্যই তো 15 জন। হ্যাঁ, 15 জনের বাইরে কোনো সদস্য নাই, তাহলে এনরোলমেন্ট কমিটির সদস্য ওই যে জাস্টিসরা এসে প্রবেশ করছেন, জি। তারা তারা আর বার আরেক কাউন্সিলের সদস্য না, শুধুমাত্র এনরোলমেন্ট কমিটির সদস্য তারা। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনার নয়েজ না হলে লাইনে থাকতে পারেন, আর প্রশ্ন করার থাকলে করবেন। আর আশা করি কিভাবে মাইক অন করতে হয় সেটা শিখে নিয়েছেন, এরপরে বলার সঙ্গে সঙ্গে চলে আসবেন। বাংলাদেশ জি বার কাউন্সিলের কার্যাবলী অনুচ্ছেদ 10-এ আছে। কার্যাবলী কি কি খুব সহজ ভাষায় লিখিত, পড়ে নেবেন, যে লাইনটা বুঝতে পারবেন না বুঝিয়ে দেব। বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাখ্যা করুন। এই কথাটাই যদি ইংলিশে দিয়ে দিই যে বাংলাদেশ বার কাউন্সিল ইজ এ স্ট্যাটিউটরি বডি, এক্সপ্লেইন ইট বা ব্যাখ্যা করুন, তাহলে একই উত্তর করতে হবে। জাস্ট যখন লিখবেন বাংলাদেশ বার কাউন্সিল ইজ এ স্ট্যাটিউটরি বডি, এটা লেখার পর অর্থাৎ দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে শুরু করে দিতে হবে। মানে ইংলিশটাকে আগে বাংলাতে অনুবাদ করে নিতে হবে অর্থাৎ কথা কথা দিয়ে, তারপর একই উত্তর। ব্যাখ্যামূলক প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, ইংলিশ যদি সেন্টেন্স থাকে বা ল্যাটিন টার্ম থাকে, ল্যাটিন সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা অন্য সাবজেক্টের মধ্যে আছে, তখন আমরা শিখতে পারবো। আর যারা আগে থেকে কোর্স করছেন ব্যাচ 1 এবং 2 এর, তারা তো জানেন। আর বর্তমান যে কোর্সটা হচ্ছে এটা ব্যাচ 3, অর্থাৎ এটা রিসেট ব্যাচ, নতুন ভাবে শুরু হয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অভিভাবক প্রতিষ্ঠান বার কাউন্সিলকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ পাকিস্তান বার কাউন্সিলের যে আন্ডারে যারা অ্যাডভোকেট ছিলেন, তারা কিন্তু ওই সময় বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারে বাংলাদেশের অ্যাডভোকেট হিসাবে পরিচিতি পান। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ সাময়িক সংবিধান আদেশ 1972 দ্বারা রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তৎকালীন রাষ্ট্রপতি
46টি অনুচ্ছেদ সংবলিত 46 নং অধ্যাদেশ জারি করেন, মানে প্রেসিডেন্টস অর্ডার 46, যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 শিরোনামে 1972 সালের 18ই মে প্রকাশিত হয়। যদিও আইনটা 1972 সালের 18ই মে প্রকাশিত হয়, তবুও এই আইনটার কার্যকারিতা দেখানো হয়েছে 1971 সালের 26শে মার্চ, অর্থাৎ পূর্ব হতে কার্যকর দেখানো হয়েছে। কেন? কারণ মুদ্রাপেক্ষ কার্যকর। এই আইনটা কার্যকর হয়েছে হচ্ছে পূর্ব হতে, মানে রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট আছে এই আইনের। কি কারণে এটা এটা বাংলাতে করা কি হলো? ভূদাপেক্ষ বলে না? ভূদাপেক্ষ হ্যাঁ, হ্যাঁ, কার্যকর। হ্যাঁ, হ্যাঁ, জি। পূর্ব হতে কার্যকর বলতে আপনি যেটা বলছেন সেটাই। তো এখানে রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট বলা হয় ইংরেজিতে। কেন এটা করা হলো? কারণ বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করা হয় সেই 26শে মার্চ। 26শে মার্চে বাংলাদেশের জন্ম হয়। তাই 72 সালে অধিকাংশ আইনগুলো যখন পাশ হয়, তখন এটাকে 1971 সালের 26শে মার্চেই কার্যকর দেখানো হয়, মানে ওই তারিখ থেকে কার্যকর, মানে যুদ্ধ চলাকালীন তো আর আইন পাশ করা সম্ভব হয়নি। কিন্তু ওই সময় আমরা যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলাম, আমরা নিজেদের স্বাধীন বাংলাদেশের নাগরিক ভেবেছি, তাই সরকার ওই সময় থেকে এই আইনগুলোকে কার্যকর হিসাবে ধরে নিয়েছে। মানে ওই সময় যা কিছু হবে এই আইনের আন্ডারে হবে, এবং আরো যে আইনগুলো আছে তখন পরে আইন হলো আগে কার্যকর। এটা একটা ব্যতিক্রম। 7টা যে সিলেবাসভুক্ত সাবজেক্ট আছে, এই একটারই শুধুমাত্র রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট আছে। তারপরে বাংলাদেশ বার কাউন্সিল, এটা সূচনা হয়ে গেল। এবার বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা ব্যাখ্যা করব। অনুচ্ছেদ 2B অনুসারে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে, এবং 3A 3 1 মানে সাব আর্টিকেল 1 of 3 মতে এই আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। অনুচ্ছেদ 3.2 পর্যালোচনা করলে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটু আগে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি উপরে, 4টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পড়ার পরে আমরা দেখি এখানে দেখেন লিখে আছে একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর কোনো অনুচ্ছেদ পরিবর্তন বা সংশোধন করতে পারে না। অনুচ্ছেদগুলো সংশোধন করতে পারে জাতীয় সংসদ, তবে বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস, আমরা জানি 1972 সালে দুইটা জিনিস হয়, একটা অর্ডার হয় এবং এই অর্ডারের সাথে আর একটা সহ হিসেবে রুলস 1972 হয়, এবং এর সাথে আবার ক্যাননসও আছে, এবং পেশাগত আচরণবিধি ও নৈতিকতা সংক্রান্ত বিধিসমূহ অর্থাৎ রুলস প্রণয়ন বা পরিবর্তন বা সংশোধন করতে পারে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল রুলস 1972 এবং ক্যাননস গুলো পরিবর্তন করতে পারে, তারপরও সরকারের অনুমতি লাগবে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল সরকার দ্বারা নিয়ন্ত্রিত, কারণ সরকার ছাড়া অনুচ্ছেদ পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। অনুচ্ছেদ সরকারই পরিবর্তন করবে, অর্থাৎ জাতীয় সংসদ বা দ্য লেজিসলেটিভ অর্গান অব দ্য গভর্নমেন্ট। সরকারের 3টা মেন অর্গান থাকে, একটা হচ্ছে এক্সিকিউটিভ মানে প্রশাসন, 2 নম্বর হচ্ছে লেজিসলেটিভ বা জাতীয় সংসদ, এবং 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। এই 3টা অর্গানই কিন্তু পুরো সরকার বা দেশ চালায়। তো দেখা যাচ্ছে যে এই যে অনুচ্ছেদগুলো জাতীয় সংসদ বা লেজিসলেটিভ বা সরকারের একটা মেন অর্গান নিয়ন্ত্রণ করছে, এবং অন্যান্য যে রুলস সেগুলো পরিবর্তন বা সংশোধন বা পরিমার্জন করার জন্য কিন্তু সরকারের অনুমতি লাগছে। তার মানে এখানে সরকারের একটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল আছে, কিন্তু নিজেদের দ্বারা পরিচালিত একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিধিবদ্ধ বলতে যার কিন্তু নিয়ম কানুনগুলো কি আছে, স্ট্রিক্ট এবং বিধানের মধ্যে সীমাবদ্ধ, তাই এটা বিধিবদ্ধ বলা হচ্ছে। আর স্বায়ত্তশাসিত শব্দের অর্থ কি? যেমন বাংলাদেশের আমরা বলি সরকারি বিশ্ববিদ্যালয়, তো সরকারি বিশ্ববিদ্যালয় বলতে ইংলিশে পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে অটোনোমাস। স্বায়ত্তশাসিত শব্দের ইংরেজি হচ্ছে অটোনোমাস, মানে নিজেরাই কি করবে, পরিচালনা করবে ইউনিভার্সিটিগুলোকে। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন আছে, তারা নিয়ন্ত্রণ করে, সেটা সরকারি একটি প্রতিষ্ঠান। ইউনিভার্সিটিরা কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, কিছু কিছু ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত আসে। আর এই যে ফান্ডিং, অর্থাৎ
এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য যে বেতন এবং ইনফ্রাস্ট্রাকচার যে আছে ইউনিভার্সিটির, সেগুলোর পরিচালনা, সেগুলো মেনটেনেন্স সবকিছু কিন্তু সরকার একটা বিগ অ্যামাউন্ট কি দেয়, ভর্তুকি দেয়। তাই বলা হয় পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে মেধাবীদের, কিন্তু যাদের বিশেষ করে আর্থিক সচ্ছলতা কম, তারা যেন সহজে পড়াশোনা করতে পারে মেধার ভিত্তিতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে। এই কারণে সরকার ভর্তুকি দেয়। একজন ইউনিভার্সিটির স্টুডেন্টকে পড়ানোর জন্য সরকারের কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের খরচ 4 বছরের অনার্স কোর্সে লাগে। তো এইটা স্বায়ত্তশাসিত বা অটোনোমাস ইউনিভার্সিটির উদাহরণ এই কারণেই দিলাম, বার কাউন্সিলও তাই। বার কাউন্সিলকেও কিন্তু সরকার কি দেয়, ভর্তুকি দেয় বা খরচ দেয়, কিন্তু নিজেদের দ্বারা পরিচালিত, সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে স্ট্যাটুটরি অ্যান্ড অটোনোমাস বডি। এরপরে আমরা নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে আলোচনা করুন। এটা অলরেডি আমরা পড়েছি 1 নম্বর প্রশ্নের মধ্যে। যদি আলাদাভাবে ছোট করে আসে সেটা দিবেন এনরোলমেন্ট কমিটি। আমি একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে এই যে একটা তারিখ, এই তারিখটা তুলে দিতে হবে। হ্যাঁ, এই তারিখটা তুলে দিবেন। আমি যারা নতুন নোট নিচ্ছেন তাদের কারো কারো নোটে এটা চলে আসছে। আর যারা পুরাতন নোট নিয়েছেন, এই অংশটুকু আগের কমিটির নাম ছিল, সেই নামগুলো পরিবর্তন করে দিবেন। এই তারিখটা চেঞ্জ হবে। হ্যাঁ, তারিখটা আপনারা কেটে দেন, তারিখ না রাখলেই হবে। যে বর্তমান নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির সভাপতি হলেন বিচারপতি জনাব মোহাম্মদ আশফাকুল ইসলাম। বর্তমানে আছে, এটা আমি আজকেই সেটা আপনাদের গ্রুপে দিয়েছি এবং আজকে এটা এডিট করেছি। এবং সদস্যবৃন্দ হলেন বিচারপতি জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস, বিচারপতি জনাব আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাটর্নি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, এবং বিজ্ঞ আইনজীবী জনাব জয়নুল আবেদিন। ওবায়দুর রহমান ভাই, লাইনে আসেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, এনরোলমেন্ট কমিটির সদস্যদের নাম বলা কি এটা বাধ্যতামূলক নাকি না লিখলে চলবে? কোনো দরকার নাই এখানে। এই যে প্রথম এই যে 3.5 লাইন আছে, এতটুকু লিখলেই হবে। প্রশ্নটা যদি 2 নম্বরের জন্য আসে, যদি জি প্রশ্নটা জি। একটু বেশি নম্বরের জন্য আসে, তাই নামটা দিয়ে দিলাম। আপনি সজাগ আছেন, নাম দিলে একটু ভালো লাগবে তাদের। এনরোলমেন্ট কমিটি জি তো স্যার। আপনাকে সার্টিফিকেট দিবে, তাই না, লাইসেন্স দিবে। জি জি। তো জি এনরোলমেন্ট জি। কমিটিতে কে কে আছে এটা জানাটা আসলে কি একটা সচেতনতার বিষয়। তো এটা আপডেট হতে থাকে। এই তারিখটা আগের কমিটির ছিল, নতুন কমিটির তারিখটা আমি দিইনি। এই জাস্ট লাল কালি যুক্ত এই অংশটুকু বাদ দিয়ে দিবেন। আর আপনাদের জি পুরাতন নোটে পুরাতন সদস্যদের নাম আছে, সেই জায়গাটা জাস্ট কেটে দিয়ে নিচে দেখেন এই জায়গায় একটা ফাঁকা গ্যাপ আছে। হ্যাঁ, এই জি। জয়নুল আবেদিন এই স্যারের নামের আশেপাশে কিন্তু একটা গ্যাপ আছে, মানে ডাবল দাড়ি হয়ে আছে। এই এই জায়গাতেই আপনারা কি করবেন, এই নামগুলো লিখে নেবেন যাদের কাছে কি পুরাতন নোট আছে, কেটে দিয়ে। আর একটা বিষয় স্যার, এই যে বার কাউন্সিল 4টা যে অধ্যায় আছে, এগুলোতে দেখলাম অনেকগুলো সমস্যামূলক প্রশ্ন আসে, এগুলো কি আমাদের প্র্যাকটিস করাবেন কিনা? অবশ্যই করাবো, সেখান থেকে তো প্রশ্ন আসবেই। জি, মানে আসি সমস্যামূলক বেশি আসে ওই অধ্যায় থেকে। সেই অংশে আসি। এখন যদি আমাকে জি প্রশ্ন না। করেন, স্যার স্যার কোরবানি দিবেন কিনা, কয় টাকা দিবেন, সেটা তো আজ সময় আছে। না না, ঠিক আজকে আছে। পড়াবো, ব্রেকের পরে সেটা আসবে। আসি ওই জি অংশে ঠিক আছে। আসলে আবার লাইনে থাকেন, নয়েজ না হলে সেই অংশে আসলে প্রশ্ন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশ আসসালাম। বার কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির কার্যাবলী কি, এখানে লেখা আছে, জাস্ট পড়ে নিলেই হবে। সম্প্রতি গঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। অ্যাডহক কমিটির তাৎপর্য দেওয়া আছে, অ্যাডহক কমিটি কি সেখানে এখানে বলা আছে। একটু আগে আমরা অনুচ্ছেদ পড়লাম এবং তাৎপর্যটা আবার দিয়ে দিয়েছি এখানে। তাৎপর্যটা পড়ে নেবেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে মেসেজ করবেন। তাছাড়া সহজ ভাষাতে লেখা আছে, আশা করি বুঝতে সমস্যা হবে না। তবে এটি একটি নতুন প্রশ্ন, অনেকের বাজারের গাইডে এই প্রশ্নের উত্তর নাই বা এই প্রশ্নই নাই। তবে আমার মনে হয়েছে অ্যাডহক কমিটি গুরুত্বপূর্ণ, বারবার অ্যাডহক কমিটির সহযোগিতা নিতে হচ্ছে। এই বিধান ব্যবহৃত হচ্ছে এই আর্টিকেল। জেলা বার অ্যাসোসিয়েশন মানে লোকাল বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা অনেক আগে একবার এসেছিল। রিসেন্টলি কয়েকটি লিখিত পরীক্ষায় আসেনি,
তো আশা করছি আপনাদের আসা উচিত। তো এই প্রশ্নটা আমি রেখেছি এবার। তো একটু আগে আমরা যেটা পড়লাম যে বার কাউন্সিল কি, বার কাউন্সিল সম্পর্কে সংক্ষিপ্ত এখানে পরিচয় তুলে ধরেছি, এবং জেলা বার অ্যাসোসিয়েশন বা লোকাল বার অ্যাসোসিয়েশন কি সেটাও সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরেছি। তুলে ধরার পরে আমরা জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্যটা এবার আমরা পয়েন্টে পয়েন্টে আলোচনা করব। এখন এই প্রশ্নের উত্তরটা আমি অনেক বড় করেছি। এই প্রশ্ন যদি 5 নম্বরের জন্য আসে, আপনারা কয়েকটি বেসিক ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে দিবেন। এই যে বার কাউন্সিল এবং জেলা বার অ্যাসোসিয়েশন, এই যে এই মুহূর্তে যে সবুজ অংশটুকু দাগানো আছে, হাইলাইট করা আছে, এটার দরকারই নাই। হ্যাঁ, আতাউর রহমান। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। প্রশ্ন করতে চাচ্ছিলাম যে বিলিতে যখন আমরা পড়ছিলাম তখন বার অ্যাসোসিয়েশনের সংখ্যা ছিল ওখানে 81টি, আর এখানে লেখা আছে যে 80। আচ্ছা। মানে মোট বার বার, অ্যাসোসিয়েশনের সংখ্যা হ্যাঁ 81। হ্যাঁ, বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকেও বোঝাবে। আবার বলছি, বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকেও বোঝাবে। কিন্তু লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে শুধুমাত্র জেলা এবং উপজেলা পর্যায়ে যে বারগুলো আছে সেগুলোকে বোঝাবে। তাই লোকাল বার মানে জেলা বার কিন্তু লোকাল বার, এই কারণে 80টি। আর সুপ্রিম ও কোর্টের আচ্ছা যে আচ্ছা, বার ঠিক আছে। সেটা যুক্ত হয়ে 81টি। ক্লিয়ার হলে বার। ও তার, হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনটা এখানে যুক্ত হবে না। হ্যাঁ, আচ্ছা, জেলা বার অ্যাসোসিয়েশন তো আর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, না ওটা না, তো জেলা না, ওটা হচ্ছে অনেক উপরে। বুঝতে পারছি। আর আরেকটা এটা প্রশ্ন ভাই, ছিল, সেটা হ্যাঁ, এই এই প্রশ্ন কিন্তু ভাইভাতে করতে পারে, এটা মনে রাখতে হবে। আর কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ইনরোলমেন্ট কমিটির ওখানে হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক মানে মনোনীত, মনোনীত আর নির্বাচিত এই দুইটা কথার মধ্যে মানে তফাৎটা কি? মনোনীত ইংরেজি হচ্ছে সিলেক্টেড, লিখে নাও। মনোনীত ইংলিশ হচ্ছে সিলেক্টেড, আর নির্বাচিত ইংলিশ হচ্ছে ইলেক্টেড। ইলেকশন বলতে ভোটিং সিস্টেম থাকে, ইলেকশনে অবশ্যই কি থাকবে, ভোট থাকবে, তাই নয় কি? ভোট। আর হ্যাঁ হ্যাঁ, মনোনীত আমার ইচ্ছা হলো একজনকে নিয়ে নিলাম। এখানে ভোটের কোনো আচ্ছা, স্কোপ নাই। মনোনয়ন ব্যাপার মানে নাই, আমার আমার মন চাইলো মনের আমি নিয়ে ইচ্ছা নিলাম মতো, একজনকে। হ্যাঁ, মনের ইচ্ছা মতো। মনে করো যে আমার যে প্রতিষ্ঠান করব অফলাইনে আগামী বছর পরিকল্পনা করছি, বা দ্রুত হতে পারে, সেখানে আমার যে টিচার প্যানেল স্টাফ, সেটা আমি আমার মনের মতো করে সাজিয়ে নিতে পারি। যাকে যাকে ইচ্ছা আমি নিতে পারি, তাই না? আবার মনে জি করি জি, যে এটা আমি, এখানে তো ইলেকশনের কোনো প্রশ্ন নাই, কারণ এখানে যেহেতু আমি একক প্রতিষ্ঠান, এটার স্বত্বাধিকারে আমি একক, আমার সাথে তো আরো কেউ যুক্ত নাই। তা আমি একক ভাবে নিতে পারবো। তো এখানে একক ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? চিফ জাস্টিসকে। আর তিনি মনোনয়ন দিবেন, তাকে যাকে যাকে ভালো মনে করবেন তাকে তাকে দিবেন। ঠিক আছে? একটা ওকে, দারুণ জায়গায় প্রশ্ন করা ধন্যবাদ। হয়েছে, এইভাবে ক্লিয়ার হতে হবে সবকিছু। এখানে লজ্জার কোনো কিছু নাই, ক্লিয়ার হতে হবে কনসেপ্ট। বাংলা দ্বিতীয় পত্র পড়া হয়ে গেল শব্দার্থ, তাই না? জি জি, আচ্ছা। তো এবার আমি যেটা বলছিলাম, যদি 5 নম্বরের জন্য আসে যে উপরের এই সবুজ অংশটুকু দরকারি নাই, কিন্তু যদি 10 নম্বরের জন্য আসে, এই প্রশ্নটা 10 নম্বরের জন্য দিয়ে দিল, তাহলে তো ভালোই। 8 নম্বরের জন্য দিয়ে দিল, আর 2 নম্বরের জন্য বা 7 নম্বরের জন্য দিল, 3 নম্বরের জন্য একটা প্রবলেমেটিক প্রশ্ন দিল। তাহলে কি করতে হবে? একটু বেশি তো লিখতে হবে। তো হাতের লেখা দ্রুত যদি হয় এবং সময় থাকে, সেক্ষেত্রে পুরোটা লেখারই চেষ্টা করতে হবে, বা যতটুকু মনে থাকবে বা যতটুকু হাতের লেখা লিখে শেষ করা সম্ভব ততটুকু লিখতে হবে। পরিস্থিতি বলে দিবে কেমন, কিন্তু আপনি বেশি শিখে রাখেন, লিখবেন যখন পরিস্থিতি বলবে কতটুকু লিখবেন। পরিচিতি। তো বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আর অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেলা সমূহে প্রতিষ্ঠিত ও বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত অ্যাডভোকেটদের দ্বারা পরিচালিত স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে তথা জেলা বার জি, সমিতিকে বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে পরিচিতি। স্বীকৃতির পরিধি, বাংলাদেশ বার কাউন্সিল আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রতিষ্ঠান, মানে বাংলাদেশ বার কাউন্সিলের স্বীকৃতি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে।
আর বার অ্যাসোসিয়েশন গুলো কিন্তু শুধুমাত্র জাতি পর্যায়ে স্বীকৃত প্রতিষ্ঠান। সংখ্যা কতটি আছে? বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশে একটি আছে, কিন্তু একটু আগে যে আতর প্রশ্ন করছিল সেটা অনুসারে, হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, বার কাউন্সিলের সংখ্যা একটি এবং বার অ্যাসোসিয়েশন যেটা জেলা এবং উপজেলা পর্যায়ে আছে 2023 সাল অবধি। এখানে আপনারা এটা উল্লেখ নাও করতে পারেন, আপনাদের জানার স্বার্থে আমি 2023 সাল পর্যন্ত মোট 80টি জেলা বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন আছে। আর আতর ভাইয়ের কথা মতে যে আরো একটি বার অ্যাসোসিয়েশন, এছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ মোট সর্বমোট 81টি বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্ট হচ্ছে জেলা বার অ্যাসোসিয়েশন বা লোকাল বার অ্যাসোসিয়েশন নয়, তাই ওটা একটু আলাদাভাবে আমাকে চিন্তা করতে হবে আপনাকে। মোট বার অ্যাসোসিয়েশন 81টি, কিন্তু 80টি হচ্ছে জেলা বার অ্যাসোসিয়েশন, আর সুপ্রিম কোর্ট সহ টোটাল 81টি। এটা আমি ক্লিয়ার করার জন্য দিয়েছি, ভাইভাতে এই প্রশ্নটা আসে। সদস্য সংখ্যা, বার কাউন্সিলের সদস্য 15 জন আমরা একটু আগে জেনেছি, কিন্তু জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়। যেমন আমিও একজন রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, আমাদের জেলা বার সমিতি বলে না, বলে হচ্ছে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন। এটা অনেক পুরাতন একটা বার অ্যাসোসিয়েশন, ব্রিটিশ আমলের বিভাগীয় বার অ্যাসোসিয়েশন। এই বার অ্যাসোসিয়েশন আমিও একজন সদস্য। তো এখানে সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, আনলিমিটেড, এবং এক একটা বার অ্যাসোসিয়েশনের এক একজন, এক একটা সংখ্যা। আবার আমি চাইলেও একাধিক বার অ্যাসোসিয়েশনের কি হতে পারো, সদস্য হতে পারবো। আমার সিনিয়র যেমন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সদস্য, কয়েকটি বার অ্যাসোসিয়েশনে তার সদস্য পদ আছে। আমিও চাইলে একাধিক বার অ্যাসোসিয়েশনে বা আপনারা অ্যাডভোকেট হওয়ার পরেও একাধিক বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন। কমিটি সমূহ, এখানে বাংলাদেশ বার কাউন্সিলের 3টি স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি আছে, নির্বাহী, আর্থিক এবং আইন শিক্ষা। একটি নির্বাহী, একটা নিবন্ধন কমিটি, একটা অ্যাডহক কমিটি, এরকম কমিটির কথা বলেছি। আরো অনেক কমিটি আছে, দরকার নেই সেগুলোর। আর জেলা বার অ্যাসোসিয়েশনের কমিটি সমূহ জেলা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, এক একটা জেলায় এক একটা কমিটি। যেমন আমাদের কমিটিতে 21 জন সদস্য থাকে, স্ট্যান্ডিং কমিটি আমাদের 21 জন সদস্য বিশিষ্ট হয়। বিভিন্ন পদ থাকে, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে লাইব্রেরির দায়িত্বে থাকেন, পাবলিকেশনের দায়িত্বে থাকেন, এইভাবে। আবার সাধারণ সদস্য হয় আবার 4 জন, টোটাল হয় হচ্ছে 21 জন আমাদের রাজশাহীর। পদাধিকার এর প্রয়োগ, বার কাউন্সিলে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল আছেন, তার নির্বাচন করা লাগে না। তিনি অ্যাটর্নি জেনারেল, এই কারণেই তার বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ চলে আসে। এটা একটা সভাপতির তার মর্যাদা। অন্যদিকে জেলা বার অ্যাসোসিয়েশন এমন পদাধিকারের প্রয়োগ নেই যে এমন পদ আছে বলে একজন সভাপতি অটোমেটিক হয়ে যাবে, তাই নাই। নির্বাচন প্রতি বছর হয়, প্রতি বছর করেই সভাপতি, সভাপতি সহ অন্যান্য পদ আসে। এখতিয়ার, বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সকল অ্যাডভোকেটের উপর বাংলাদেশ বার কাউন্সিল এখতিয়ার প্রয়োগ করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের যতগুলো অ্যাডভোকেট আছে সবারই কি অভিভাবক, কিন্তু জেলা বার অ্যাসোসিয়েশন শুধুমাত্র উক্ত অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যদের উপর এখতিয়ার প্রয়োগ করতে পারে। যেমন আমি রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সদস্য, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের যে স্ট্যান্ডিং কমিটি আছে তাদের নিয়ম কানুন দ্বারা আমি নিয়ন্ত্রিত, কিন্তু নাটোর বার সমিতির যে নিয়ম কানুন সেটার নিয়ম কানুনের আন্ডারে আমি আসি না, তাদের এখতিয়ার নাই আমাকে নিয়ন্ত্রণ করার। তাহলে আমি বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারেও আছি ওভারঅল, সেন্ট্রালি, এবং লোকালি আমি রাজশাহী বার অ্যাসোসিয়েশনের আন্ডারে আছি। তো বিষয়টা এরকম, তাই এখতিয়ার বা জুরিসডিকশনের প্রশ্নেও কিন্তু একটা আমরা পার্থক্য দেখতে পাই। আইনগত মর্যাদা, বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা কর্পোরেট বডি, এটা কিন্তু তার আইনগত মর্যাদা। আর বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের পক্ষে বিরুদ্ধে মামলা করাও যায়। অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশনের এমন কোনো মর্যাদা নেই যে সেটা কোনো কর্পোরেট বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। নির্বাচন সাধারণত বার কাউন্সিলের 3 বছর পর পর হয়, যেটা অনেকদিন ধরে হচ্ছে না, তবে 22 সালে নির্বাচন কিন্তু হয়েছিল। অন্যদিকে বার অ্যাসোসিয়েশন, জেলা বার অ্যাসোসিয়েশন সমূহে সাধারণত
প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের রাজশাহীতে প্রতি বছর হয়, অন্যান্য জেলাতে প্রায় প্রতি বছর হয়। এর ব্যতিক্রম থাকতে পারে, আমার জানা নেই যে এতগুলো বার অ্যাসোসিয়েশন কোনোটাতে 2 বছর পর বা 3 বছর পর হতে পারে। আমাদের রাজশাহী এবং আমার জানা মতে যতগুলো অ্যাসোসিয়েশন আমি জানা আছে সবগুলো 1 বছর পর পরই ভোট হয়। নিয়ন্ত্রণ: বাংলাদেশ বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত। কারণ অনুচ্ছেদ 39 অনুসারে অ্যাসোসিয়েশন সমূহকে অনুমোদন দেয় কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল, এবং যে অনুমোদন দিয়েছে চাইলে তিনি কিন্তু কোনো অ্যাসোসিয়েশনের অনুমোদন ছিনেও নিতে পারেন বা বাতিল করে দিতে পারেন। বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি যে বার অ্যাসোসিয়েশনের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। অ্যাডভোকেটের তালিকাভুক্তি: তালিকাভুক্তি কি আহ, জেলা বার অ্যাসোসিয়েশন করতে পারে? পারে না। শুধুমাত্র আইন পেশা লাইসেন্স দিতে পারে বার কাউন্সিল, জেলা বার অ্যাসোসিয়েশনের এমন এখতিয়ার নেই। লাইসেন্স দেওয়ার এখতিয়ার কিন্তু আপনাদেরকে ওই বার কাউন্সিলের, জেলা বার অ্যাসোসিয়েশন দিতে পারে না। অ্যাডভোকেটদের পেশাগত আচরণবিধি ওই নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ বার কাউন্সিল, আর জেলা বার অ্যাসোসিয়েশনের কিন্তু এই ধরনের নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। তবে জেলা বার অ্যাসোসিয়েশন সমূহের নিজ নিজ সংবিধান আছে, যার মাধ্যমে সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা সিমিলারিটিজ আছে, কিন্তু অ্যাবসুলেট পাওয়ার বার কাউন্সিলেরই আছে। জেলা বার অ্যাসোসিয়েশন চাইলে সদস্যপদ বাতিল করতে পারে কারো, কিন্তু কাউকে সাময়িকভাবে সাসপেন্ড করতে পারে আইন পেশা পরিচালনার ক্ষেত্রে। কিন্তু বার কাউন্সিল চাইলে কারো লাইসেন্স রিমুভ করে দিতে পারে, যেটা জেলা বার অ্যাসোসিয়েশন করতে পারে না। কোনো ব্যক্তি যদি রাজশাহী বারের থেকে নিষিদ্ধ হয়, তিনি চাইলে আরেকটা বারে যে জয়েন করতে পারে। কিন্তু বার কাউন্সিল যদি লাইসেন্স ছিনিয়ে নেয়, তাহলে কিন্তু তার আর কোনো বারে জয়েন করার কি থাকবে না, সুযোগ থাকবে না। শামসুদ্দিন সাহেব লাইনে আসবেন, আসার সুযোগ দিচ্ছি আপনাকে। শামসুজ্জামান, জনাব শামসুজ্জামান, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম একজন আসসালাম, বলেন। বলছিল স্যার যে লাইসেন্স বার কাউন্সিল লাইসেন্স কথাটা নাকি ভুল নাকি স্যার, সনদ নাকি লাইসেন্স এখানে কথাটা নাকি তালিকাভুক্তি ভুল স্যার। শব্দটি হবে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটদের তালিকাভুক্তির মাধ্যমে। তাহলে তালিকাভুক্তির মাধ্যমে বলতে কি আইন পেশার লাইসেন্স দেওয়া হয়। এখানে লাইসেন্স শব্দটা রেলিভেন্ট কি কারণে আমি রেখেছি, এই কারণে লাইসেন্স শব্দটা ট্র্যাডিশনালি কাস্টমে পরিণত হয়েছে, ব্যবহার করা যেতে পারে। এই শব্দটা অবৈধ নয়, কারণ কোনো ব্যবসা করার ক্ষেত্রে লাইসেন্স শব্দটা কিন্তু প্রাসঙ্গিক। আর আমরা যেহেতু আইন ব্যবসা করি, এটা একটা কি বিজনেস টাইপ, তাই এখানে লাইসেন্স শব্দটা রেলিভেন্ট আমার মনে হয়। আপনি না লিখতে পারেন, না স্যার তালিকাভুক্তি একজন লিখতে পারেন, বলছে, দ্যাটস অল। একজন একজন বলছিল স্যার এটা সনদ হবে। সনদ তো ডেফিনেটলি, যেটাই সনদ সেটাই লাইসেন্স। সনদ আর লাইসেন্সের মধ্যে শব্দগত ছাড়া কিন্তু আসলে বেসিক্যালি কোনো কি নাই, পার্থক্য নাই। ঠিক আছে ধন্যবাদ। আপনি সনদ লিখতে পারেন, দেখ আইন পেশার সনদ, আপনি লাইসেন্স কেটে দিয়ে সনদ লিখে নেন, ফাইন হয়ে গেল। আরো আপনার কনফিউশন হয়েছে, লেখার দরকার নাই, না তাই স্যার না? যেটা সঠিক তাহলে কোনটা সঠিক হবে সেটা বলেছে, সনদ তো যারা 100% বলছে। সঠিক, কিন্তু এখানে লাইসেন্সও লেখা যাবে। অনেকেই দেখবেন যে যারা কোচিং করে বা ট্রেনিং করায়, অ্যাডভোকেটশিপ, অ্যাডভোকেটশিপ বলে কোনো শব্দ আছে কি আমরা কোথাও পাই? কিন্তু অনেক কোচিং সেন্টারের ব্যানারে আপনারা দেখতে পাবেন অ্যাডভোকেটশিপ, কিন্তু আমি কোচিং এ অ্যাডভোকেটশিপ কথাটা লিখি না, লিখলেও সমস্যা নাই। অ্যাডভোকেটশিপ বলতে অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষার প্রস্তুতি ঠিক আছে ধন্যবাদ। বা লাইসেন্সের পরীক্ষার প্রস্তুতি, ওই একই বিষয়। যেটা প্রচলন আপনি আদালত এই পরীক্ষককে বোঝাতে পারলেই হলো। ঠিক আছে ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আপনি মোর অ্যাপ্লিকেট করতে চাইলে লাইসেন্স কেটে সনদ লিখে নিতে পারেন, সেটা একেবারে পারফেক্ট, কোনো কনফিউশনে থাকলো না। আচ্ছা, বিধি প্রণয়ন। একটু আগে আমরা জেনেছি যে সরকার পূর্ব অনুমতি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারে, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন এই বিধি প্রণয়নের কোনো ক্ষমতা নাই। কাজের পরিধি: বাংলাদেশ বার কাউন্সিলের কাজের পরিধি সারা বাংলাদেশে তালিকাভুক্ত অ্যাডভোকেট, আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, শিক্ষানবিশ সবার ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশনের কাজের পরিধি সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ। যারা যারা অ্যাসোসিয়েশনের সদস্য
ওই অ্যাডভোকেটদের বিরুদ্ধেই তাদের কর্তৃত্ব আছে, এর বাইরে কারো প্রতি তাদের কোনো কর্তৃত্ব নাই। 14টা পয়েন্ট দিয়েছি, বাজারের কোনো গাইডে এত পয়েন্ট নাই, আমি ভেবে ভেবে কিছু নতুন পয়েন্ট অ্যাড করেছি। আপনার যেটা যেটা ভালো লাগবে লিখবেন। 10 নম্বরের জন্য আসলে পুরোটা লিখবেন, যদি 10 নম্বরের জন্য না আসে প্রয়োজনীয় যেগুলো যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা পরীক্ষার খাতায় লিখার সময় যেগুলো যেগুলো মনে থাকবে সহজ, সেগুলোই লিখবেন। মানে পার্থক্য যখন পড়বেন দুই একটা পয়েন্ট বেশি পড়াই ভালো। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা ও অযোগ্যতা সমূহ আলোচনা করুন। আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন কোন শর্তাবলী পূরণ করা আবশ্যক? যদি শর্তাবলী বলে শুধু যোগ্যতা কথাটা আসবে, অযোগ্যতার দরকার নাই। তাহলে এখানে অ্যাডভোকেটের সংজ্ঞা দিয়ে দিয়েছি, অনুচ্ছেদ 2A তে অ্যাডভোকেট হলেন বাংলাদেশ বার কাউন্সিলের অধীন তালিকাভুক্ত কোন অ্যাডভোকেট। অ্যাডভোকেটের সংজ্ঞা হয়ে গেল। এবার যোগ্যতা সমূহ বা কোয়ালিফিকেশন টু বি অ্যান অ্যাডভোকেট, অনুচ্ছেদ 27 সাব অনুচ্ছেদ 27-1 আছে, অর্থাৎ আর্টিকেল 27 সাব আর্টিকেল 1। এখানে বলা হচ্ছে 3টা বেসিক যোগ্যতা: বাংলাদেশের নাগরিক হতে হবে, সিটিজেন অফ বাংলাদেশ, তারপরে বয়স ন্যূনতম 21 হতে হবে, মিনিমাম 21 ইয়ার্স, এবং বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিংবা বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বাংলাদেশি না হোক বিদেশি প্রতিষ্ঠান হতে আইন বিষয়ে ডিগ্রি ডিগ্রি থাকতে হবে অথবা ব্যারিস্টার হতে হবে। ব্যারিস্টারও কিন্তু আইন বিষয়ে ডিগ্রি। এছাড়াও বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার, বার কাউন্সিল রুলস, এটা অর্ডার না রুলস এর, তাহলে অর্ডার অনুসারে 27-1 বলা আছে যোগ্যতা, এবং রুলস এর বিধি 60-1 বলা আছে ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের নিকট একটানা 6 মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন হতে হবে বা সম্পূর্ণ করতে হবে। আপনি যতই 21 বছর বয়স হোক, আপনার আইনের মানে এলএলবি কমপ্লিট করা থাক, বাংলাদেশের নাগরিক, এই 3টা শর্ত পূরণ হয়েছে, কিন্তু আপনি 6 মাসের শিক্ষানবিশকাল পূরণ করেনি, মানে ইন্টিমেশনে জমা দেননি। আপনার ল পাস হয়েছে 2 বছর আগে, কিন্তু ইন্টিমেশন জমা দেননি বা রেজিস্ট্রেশন করেননি। তো পিপুলেজ রেজিস্ট্রেশন করেননি, 6 মাসের শিক্ষানবিশকাল পূর্ণ করেননি, আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন না পরীক্ষা দেওয়ারই, অ্যাডভোকেট তো হওয়া দূরের কথা। সেই সাথে বিধি 60-3 বলা হচ্ছে উক্ত বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে শিক্ষানবিশকাল সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করতে হবে। আপনার শিক্ষানবিশকাল হলে হবে না, সেটার আবার একটা এফিডেভিটও লাগবে, 3 বলা হচ্ছে। তো আমি অন্যান্য গাইডে কিন্তু এই বিধির 60-1 60-3 এই অংশটুকু নাই, আমি অ্যাড করেছি, হয়তোবা রিসেন্টলি কোনো গাইডে আসতে পারে। এবং আমার ভিডিও যেহেতু উম, মোটামুটি একটু প্রচারিত, তাই এটা দেখেও অনেকেই অ্যাড করতে পারেন যদি মনে করেন এটা রেলিভেন্ট, তবে আপনারা এই অংশটুকু দিতেই পারেন, দিলে আর আপনার লেখাটা আরো উন্নত হবে। এবার অযোগ্যতা, যদি শর্ত সমূহ বলে, অর্থাৎ এই যে অথবার অংশটুকুর উত্তর শেষ, শুধু যোগ্যতা শেষ, অযোগ্যতা আমরা দেখে নেবো একসাথে। 27-3 বলা হচ্ছে যে সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে, মানে ঘুষ খেয়েছে বা এই ধরনের কোনো অপকর্ম করেছে, আত্মসাৎ করেছে, মানে বরখাস্ত বা অপসারিত, মানে ডিসমিস হয়েছে, শুধু চাকরি গেছে কিন্তু তার আর কোনো সাজা হয়নি, সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। এই যে তাই পাপ হয়েছে, এই পাপটা মোচন করার জন্য, পাপ মোচনের পরে কেউ করা যাবে, সে পরীক্ষা দেওয়ার যোগ্য হবে, তাছাড়া এই 2 বছর অযোগ্যই থাকবে। এবং নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে চাকরি তো যাবে, সে যদি দণ্ডিত হয়, চাকরি যাক আর না যাক, কনভিক্টেড যদি হয় বা দণ্ডিত হয় অর্থাৎ সাজাপ্রাপ্ত হয়, তার একদিনও যদি জেল হয়, সেক্ষেত্রে কিন্তু তার এই পাপ মোচন হতে সময় লাগবে 5 বছর। তাই 5 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত এই 5 বছর সময় তার কি অযোগ্যতা থাকবে। এবং রুলসের 60-3 এর বিধান মতে আমরা কোনো প্রার্থী অ্যাডভোকেট তালিকাভুক্তের দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করলেও কিন্তু তিনি 5 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, মানে 5 বছরের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে থাকবেন। তাহলে এটাও একটা ডিসকোয়ালিফিকেশন, অনেক গাইডে কিন্তু এই অংশটুকু নাই, 5 বছরের বিষয়টা আমরা এমসিকিউ প্রশ্নের মধ্যে পাই এটা। তো সেটা আমি লিখিতর মধ্যে অ্যাড করে দিয়েছি 63 থেকে। তো আমরা অযোগ্যতা অনুচ্ছেদ থেকেও দেখলাম, বিধি থেকেও দেখলাম, যোগ্যতাও তাই।
এই এভাবে যদি পড়েন, এই জায়গা থেকে আপনারা এই জায়গা থেকে প্রচুর প্রবলেমেটিক প্রশ্ন করা সম্ভব, 20-30টা প্রবলেমেটিক প্রশ্ন করা সম্ভব শুধু এই জায়গা থেকে। এরপরে আমরা নতুন একটি প্রশ্ন অ্যাড করেছি আমি, যে অর্ডার 1972 এর বিধানাবলীর আলোকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের মর্যাদা মূল্যায়ন করুন। তো মর্যাদা মূল্যায়ন করতে গিয়ে আমাদের যে কথাটা লিখতে হবে, প্রথমে সূচনা, যদি প্রশ্ন 5 নম্বরের জন্য বা 7 নম্বরের জন্য আসে একটু বেশি লিখবেন, আর যদি অল্প নম্বরের জন্য আসে জাস্ট নিচের অংশটুকু লিখলে হবে। একটু সূচনাগুলো দেখি। বাংলাদেশের সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। কেউ যদি অ্যাটর্নি জেনারেল হওয়ার স্বপ্ন দেখেন, তো এইগুলো তাকে জানতে হবে যে কিভাবে অ্যাটর্নি জেনারেল হওয়া যাবে। রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত, মানে রাষ্ট্রপতি চাইলে কতদিন পর্যন্ত একজন অ্যাটর্নি জেনারেল হতে পারেন সেটা তিনি উল্লেখ করে দিবেন। অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন, মানে রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল তার পদে বহাল থাকবেন, অর্থাৎ নির্দিষ্ট করা নাই। যতদিন রাষ্ট্রপতি চাচ্ছেন ততদিন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, তবে বয়সের একটা কি আছে, সীমা আছে, কারণ এটা একটি সরকারি চাকরি সেহেতু। এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন, সরকার থেকে কি দেওয়া হবে, বেতন দেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক, মানে আইন কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদে আছেন, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী, মানে প্রাইমারি অ্যাডভোকেট তিনি। অ্যাটর্নি জেনারেল সাধারণ সম্মানিত জ্যেষ্ঠ আইনজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক, যে সরকার শাসন করছে, বর্তমান অ্যাটর্নি জেনারেল কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক বা প্রফেসর ডক্টর ইউনুস এর সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত একজন ব্যক্তি বা অ্যাটর্নি জেনারেল। তো জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী, যিনি বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগের জন ছিলেন 16, এবার 17তম। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন। তাহলে এই যে এতগুলো অ্যাটর্নি জেনারেলের পদ, এর মধ্যে অ্যাটর্নি জেনারেলই কিন্তু প্রধান, এবং যুগ্ম, উপ, সহকারী এগুলো হচ্ছে নিচে, সাবঅর্ডিনেট টু অ্যাটর্নি জেনারেল। দেখাচ্ছে যে যুগ্ম বা জয়েন্ট অ্যাটর্নি জেনারেল ইনি এক সময় অ্যাটর্নি জেনারেল হয়ে যাবেন ধীরে ধীরে। এইভাবে অ্যাটর্নি জেনারেলের মহোদয়ের মর্যাদা, অ্যাটর্নি জেনারেলের পরিচয় দিলাম, এবার মর্যাদা। মূল প্রশ্নের উত্তরে আসি। অনুচ্ছেদ 5 অনুসারে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আছেন। তাহলে উনি অ্যাটর্নি জেনারেল বলেই কিন্তু উনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য প্লাস সভাপতি। এটা একটা বড় সম্মান বা মর্যাদা। এছাড়া অনুচ্ছেদ 11B এর বিধান মতে যে এনরোলমেন্ট কমিটি আছে সেখানকারও তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি অ্যাটর্নি জেনারেল বলে কিন্তু এনরোলমেন্ট কমিটিতে অটোমেটিক তিনি সদস্য পদ পেয়ে যাচ্ছেন, এটা একটা তার মর্যাদা। আবার 26-এ বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল মহোদয়কে প্রাক শ্রোতা অধিকার বা রাইট অফ প্রি অডিয়েন্স এর মর্যাদা প্রদান করা হয়েছে। এটা কি জিনিস? অ্যাটর্নি জেনারেল যে আদালতে থাকবেন তিনি প্রথম সেই আদালতের কি করবেন, অধিবেশনে শুনানি শুরু করবেন। তিনি উপস্থিত থাকাকালে তার আগে কেউ কথা বলতে পারবে না, শুনানি করতে পারবে না। অত্র অনুচ্ছেদের বিধান অনুসারে সকল অ্যাডভোকেটের উপর অ্যাটর্নি জেনারেলের প্রাকশ্রোতা অধিকার থাকবে। প্রাকশ্রোতা অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেটদের সিনিয়র হিসেবে বিবেচিত হবেন। এটাও কিন্তু অনেক বড় মর্যাদা বা সম্মান দেওয়া হয়েছে। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে রেলিভেন্ট, আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং অ্যাটর্নি জেনারেলের কোথায় কোথায় মর্যাদা দেওয়া হয়েছে সেখান থেকে ভেবে আমি এই প্রশ্নটা রেডি করেছি আপনাদের জন্য। এবার কিছু প্রবলেমেটিক প্রশ্ন দেখা যাক। একজন 52 বয়স্ক ব্যক্তি, তাহলে বয়স আমি বেশি দেখিয়েছি, মিনিমাম 21 বছর হলেই কিন্তু একজন পরীক্ষা দিতে পারে। এখানে 52 বছর দিয়ে আপনাদের কনফিউজ করার চেষ্টা করেছি যে 52 বছর এত বয়স হয়তোবা পরীক্ষা দিতে পারবে না। যারা নতুন 22-23 বছরের, মানে ইয়ং যারা পরীক্ষা দিবে তারা হয়তোবা এই প্রশ্নটা মনে করবে যে এত বছর বয়সী হয়তোবা দিতে পারবে না। আবার লোকাল বার অ্যাসোসিয়েশনে যখন কারো বয়স 40 পার হয়ে যায় তিনি কিন্তু কি করতে পারবেন না,
অনেকবার অ্যাসোসিয়েশনে তিনি ভোট করতে পারবেন না। তার মানে তিনি কিন্তু আহ, মানে পূর্ণ সদস্য হিসাবে হতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। কেউ যদি 40 বছর বয়সের আগে, আমাদের রাজশাহীর কথা বলছি, রাজশাহীতে 40, কোনো কোনো বারে হয়তো বা 35 করা আছে, শুনেছিলাম রংপুর বাইরে 35। তো যদি 40 বছর বয়সের আগে কেউ যদি অ্যাডভোকেট হতে পারে, তাহলে রাজশাহীতে জয়েন করলে তিনি একজন ফুল অ্যাডভোকেট সদস্য পদ পাবেন। ফুল অ্যাডভোকেট সদস্য পদ হলে তার কি থাকবে? বোনাস থাকবে, নিয়মিত বোনাস পাবেন। 3বার বোনাস পাবেন। আমরা যেমন 2 ঈদ এবং পহেলা বৈশাখ 3বার বোনাস পাই। তারপরে কি পাবো আমরা? ভোট দেওয়ার অধিকার পাবো, ভোটে দাঁড়ানোর অধিকার পাবো, আরো অনেক সুযোগ সুবিধা আছে। আর যারা 40+ বা 40 বছর বয়সের পরে যুক্ত হবেন, তারা কিন্তু ফুল মেম্বার হিসাবে সদস্যপদ পাবে না। তারা অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে কারো আন্ডারে তাকে কাজ করতে হবে। তারা একক সেরেস্তা করতে পারবে না। এবং তার ভোটার অধিকার মানে ভোটের ক্ষেত্রে, বোনাসের ক্ষেত্রেও হয়তো বা কোনো লিমিটেশন থাকতে পারবে। মানে অ্যাবসোলিউট তার মানে অ্যাবসোলিউট যে সুযোগ সুবিধা বা প্রিভিলেজ, সেটা ভোগ করা থেকে কিছুটা কি থাকে, লিমিটেশন থাকে। তো চেষ্টা করতে হবে যাদের বয়স 30+, 35 বা 40-এর কাছাকাছি, তাদেরকে এবারই কিন্তু অ্যাডভোকেট হয়ে যেতে হবে। তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে প্রায় 4 বছর পূর্বে দণ্ডিত বা কনভিক্টেড হয়েছেন। তাহলে এখানে 52 দিয়ে আমি একটা সমস্যা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে 52 বছর কোনো সমস্যাই না। এখানে যে ওই যে কনভিক্টেড হয়েছেন, মানে সাজাপ্রাপ্ত হয়েছেন, 5 বছর অতিক্রম হয়নি, 1 বছর বাকি আছে, এটাই প্রবলেম। এখন তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। ইচ্ছুক বানানটা ঠিক করে নেবেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। তাহলে পরামর্শ কি? যে তাকে আর 1 বছর অপেক্ষা করতে হবে। তার বয়সটা কোনো সমস্যা না। 1 বছর পরে তিনি কি করতে পারবেন? রেজিস্ট্রেশন বা ইন্টিমেশন দিতে পারবেন এবং পরীক্ষার জন্য বসতে পারবেন। তার আগে তিনি পড়াশোনা করতে থাকবেন, এটা বলা যেতে পারে। তাহলে এখানে আমাদের অবশ্যই কি আলোচনা করতে হবে? 27-এর যোগ্যতাগুলো আলোচনা করতে হবে, যেটা সবই আছে তার। যদিও বলা আছে এখানে যে যে সে যে আইনে পাশ করেছে, এটা বলা নাই, কিন্তু ধরে নিতে হবে যে আইনে পাশ করেছে। আইনের তার কি আছে? ডিগ্রি আছে, অর্থাৎ এলএলবি তার আছে বা ব্যারিস্টার তিনি। না হলে তো এটা রেলিভেন্ট প্রশ্ন হতো না, এটা ধরে নিতে হবে। এবং তার পরামর্শ হচ্ছে এখানে দেখেন পরামর্শটা, আমরা প্রবলেমেটিক প্রশ্নে অন্য জায়গায় সিদ্ধান্ত লিখি, এখানে পরামর্শ আকারে আমরা লিখবো। তো ধরে নিলাম সে 52 বছর, সুতরাং বয়সের ক্ষেত্রে কয়ের কোনো অযোগ্যতা নেই, কেননা যোগ্যতা হিসেবে বয়সের নিম্ন সীমা হচ্ছে 21 বছর, কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। এটাই হচ্ছে 52-র জাস্টিফিকেশন। হয়তো তার আইনে ডিগ্রি আছে হয়তো, বলছি আমি শিওর না, কিন্তু প্রশ্নে যেহেতু উল্লেখ নেই, হয়তো বা প্রশ্নে উল্লেখ থাকতেও পারে যে ওই ব্যক্তির আইনে ডিগ্রি আছে। কিন্তু যেহেতু তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে কনভিক্টেড হন, দণ্ডিত হন, এবং উক্ত দণ্ডাদেশের পর 5 বছর অতিক্রম হয়নি, অর্থাৎ 4 বছর অতিক্রম হয়েছে। অতএব একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে এর জন্য আমার পরামর্শ এরূপ। এখানে আপনি অবশ্যই আমার পরামর্শ কথাটা লিখবেন। আমার পরামর্শ কেন লিখবেন? প্রশ্নে আপনার পরামর্শ কথাটা বলা হয়েছে, তাই আপনাকেই বলতে হবে। তো তিনি আগামী 1 বছর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় সিলেবাস অনুসারে অধ্যয়ন করতে থাকুন। আমি বলবো আপনি পড়তে থাকেন, 1 বছর বসে না থেকে। 1 বছর পর দণ্ডাদেশ 5 বছর অতিক্রম হলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য পিপুলেজ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবেন। আমরা বলি ইন্টিমিশন। ইন্টিমিশন বলে কোনো শব্দ নাই, পিপুলেজ রেজিস্ট্রেশন হবে সেটা, বা নিবন্ধন। ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন সিনিয়রের কাছে 6 মাস ট্রেনিং করবেন। সেই সাথে শিক্ষানবিশ সংক্রান্ত যে এফিডেভিট, সেটা সম্পাদন করবেন। অতঃপর বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তির পরবর্তী পরীক্ষার নোটিশের জন্য অপেক্ষা করবেন, যেটা আপনাদের অপেক্ষা করতেই হয়। লিখিত পরীক্ষার কবে হবে সেটা নিয়ে নোটিশের জন্য এখন অপেক্ষা এবং টেনশন। টেনশন করার কিছু নাই। যদি পরীক্ষা জুন মাসের শেষেও হয়, তবুও সমস্যা নাই, কোর্স খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিব। আর যদি অফিসিয়াল নোটিশ আসে, আপনাদের সাথে পরামর্শক্রমে প্রয়োজনে সপ্তাহে 1 দিন বা 2 দিন
মানে সপ্তাহে 4 দিন বা 5 দিন ক্লাস করে দেব, তাহলেই তো আমাদের হয়তো বা ঈদের 1 সপ্তাহ আগেই কোর্স কমপ্লিট হয়ে যাবে এই নোটের। তারপরে আমরা ফাইনাল টাচ নোট এর বিষয়ে 20 তারিখের পরে ক্লাস শুরু করে দিতে পারবো। তো যেহেতু অফিসিয়াল নোটিশ আসেনি, অফিসিয়াল নোটিশ আসুক, আপনারা চাইলে আমি ক্লাসের সংখ্যা সপ্তাহে 3 দিন থেকে 4 দিন বা 5 দিন করে দিতে পারবো। করে দিলে দ্রুত শেষ হয়ে যাবে। তবে এখন যেভাবে যাচ্ছে খুবই রিল্যাক্স, একদিন করে ক্লাস একদিন করে ব্রেক। আমিও রিল্যাক্সে আছি, আপনারাও একটু রিল্যাক্সে আছেন। তো পরীক্ষার ঘোষণা হয়ে যাওয়ার পরে একটু রিল্যাক্সটা কমে যাবে, একদিন অন্তত বৃদ্ধি তো করা উচিত। আপনাদের পরামর্শক্রমে সেটা করব। অতএব ভয় পাওয়ার কিছু নেই, যথেষ্ট সময় আছে। এর আগে তো 1 মাস সময় দিয়েছিল, এবার তো আমরা একটু বেশি সময় পাচ্ছি, 2 মাস। আবার একজন 62 বছর বয়স্ক মহিলা, এর আগে দিলাম 52, এবার 62 বয়স বাড়িয়ে দিলাম, এবং মহিলা। মহিলা থাকার কারণে কিন্তু কেউ অ্যাডভোকেটের তালিকাভুক্তির পরীক্ষা দিতে অযোগ্য হবেন না। কততে আছে, 28 অনুচ্ছেদে আছে, তো সেটাও এখানে হবে। তিনি সরকারি চাকরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করা কি যোগ্যতা না অযোগ্যতা না কোনো কিছু নয়? কে বলবেন? অবসর গ্রহণ করলে কি অযোগ্য হন কেউ? হ্যাঁ, রনি আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম এটা কোনো আসসালাম। অযোগ্যতার মধ্যে পড়ে না। তাহলে এখানে 3টা পয়েন্ট আসছে। 62 বছর, এটাও কোনো অযোগ্যতা না। মহিলা 28 অনুসারে, এটাও কোনো অযোগ্যতা না। আবার তিনি রিটায়ারমেন্টে গেছেন। বাংলাদেশে কিন্তু যারা বেশি বয়স্ক পরীক্ষা দেন, হয় তারা রিটায়ারমেন্টে গেছেন, অথবা লাইসেন্স নিয়ে রাখছেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে প্র্যাকটিসে আসবেন। এটাই তো উদ্দেশ্য, বেশি বয়সে পরীক্ষা দেওয়ার। আবার অনেকের আছেন যে বারবার দিয়ে হয়নি, বা অন্য পেশা থেকে এই পেশে আসছেন। ওবায়দুর রহমান, তাড়াতাড়ি আসেন। জি, হ্যাঁ ভাই আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা হলো সরকারি চাকরি থেকে অবসর নেওয়া, এটা হলো যোগ্যতার মধ্যে পড়ে। কারণ মানে চতুর্থ এটা এটা অধ্যায়ের যোগ, লাস্টের এখানে 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 যোগ্যতা লাস্টের অযোগ্যতা বলে কথাটা, কিছু নাই। এটা বরঞ্চ যোগ্যতার মধ্যে পড়ে। কারণ চতুর্থ না, টার্মস অফ প্রফেশনাল কন্ট্রাক্টের জনগণের প্রতি দায়িত্ব, যে লাস্টের যে একটা এই পয়েন্ট আছে, যে কোনো না, চাকরি সেটা ও আছে, কর্মকর্তা সেটা আছে। ব্যবসা অথবা চাকরি করতে পারবে, এটার মধ্যে হ্যাঁ, পড়ে। সেটা সেটা বলা আছে যে অবসর গ্রহণের পর তিনি যদি অ্যাডভোকেট হন, প্র্যাকটিস করেন, তো তিনি সরকারি চাকরি বা জজ হিসাবে, বিচারক হিসাবে যদি কোনো মামলায় কোনো কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে তিনি ওই মামলায় ওই মক্কেলদের পক্ষে অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এটা হচ্ছে সেই পয়েন্ট। তো সেটা যোগ্যতাও না, অযোগ্যতাও না। এটা এটা দেওয়ার অর্থ কি আপনাদের কনফিউজ করা? অনেকে মনে করবেন যে ওই যে অবসর আর হচ্ছে অপসরণ, অবসর এবং অপসরণের যে কনফিউশন তৈরি করার চেষ্টা করা যেতে পারে এখান থেকে, বুঝতে পেরেছেন? তো জি, এটা কোনো অযোগ্যতা নয়। তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। ইনাকে তো আর অপেক্ষাও করতে হচ্ছে না। আগের ভাইকে, যিনি 52 বছর বয়স্ক পুরুষ ছিলেন, ওনাকে 1 বছর অপেক্ষা করতে হলো, এনাকে অপেক্ষাও করতে হবে না। তাহলে তার জন্য পরামর্শ কি? তার জন্য পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য পিপুলের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। অনেকে আছে পাশ করার পরে 2 মাস 3 মাস পার হয়ে যায়, রেজিস্ট্রেশন করে না, তাই পরীক্ষা দিতে পারে না সময় মতন, একবার মিস হয়ে যায়। তো আমি, যারা আমার সাথে যোগাযোগ করে যে স্যার আমি তো ল কলেজে পড়ছি, ফাইনাল পরীক্ষা আমার শেষ, তো আমি বললাম, আমি বলি যে যত দ্রুত সম্ভব আপনার সার্টিফিকেট আসার সঙ্গে সঙ্গে আপনি আগেই দরকার হলে রেডি করে রাখেন। আপনি রেজিস্ট্রেশনের কাজটা রেডি করে রাখবেন, সার্টিফিকেট আসবে, তারপরে আপনি সেখানে কি করবেন, প্রবেশ করে দিবেন। এখন তো অনলাইনে, আগে অফলাইনে ছিল, একটু ঝামেলা ছিল, লেখালেখি করতে হয়, অনেকে ভুল করে ফর্ম। তো ফর্ম রেডি থাকলে যখন সার্টিফিকেট আসবে তখন জাস্ট রেজাল্ট বসাবে এবং সেটা অ্যাটাচ করে কুরিয়ার করতে হতো, এখন তো সব অনলাইনে। আপনাদেরকে হার্ড কপি কখন পাঠাতে হবে? ভাইবার সময় শুধুমাত্র হার্ড কপি পাঠাতে হয়। এমসিকিউ রিটেনের সময় কোনো হার্ড কপি পাঠাতে হয় না, অর্থাৎ প্রিন্ট করে কোনো কিছু বার কাউন্সিলে দিতে হয় না, অনলাইনে সবকিছু হয়। অনেক সময় এই যে এমসিকিউ এর ফর্ম ফিল আপের সময় দেখবেন একটা এফিডেভিটের অংশ চলে আসছে আপনার ফর্মের সাথে, সেটাও এখন কোনো কাজ নাই। এটা হচ্ছে একটু ওয়েবসাইটের মিস যে সেটা অ্যাটাচ করে আসছে। ভাইবার সময় যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আর ভাইবার সময় যখন ফর্ম ফিল আপ করতে হবে, তখন আপনাকে নির্দেশনা দেওয়া থাকবে ওই সময় কাগজপত্র প্রেরণ করতে হয় হার্ড কপি, কুরিয়ারে বা সরাসরি। তো বাকি পয়েন্টগুলো আগের প্রশ্ন আমরা পড়েইছি, এনার কোনো সমস্যা নেই। পরীক্ষা দিতে যা যা করা লাগে আপনারা করছেন, সেটাই করতে হবে। টপিক 2, বার কাউন্সিল
ট্রাইব্যুনাল। আচ্ছা, এর আগে বলে রাখি, বার কাউন্সিল অর্ডার থেকে এবং বিধি থেকে কি কি কোন কোন জায়গা থেকে আপনার কি আসতে পারে, প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। 27, অনুচ্ছেদ 27, অনুচ্ছেদ 28 প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। তারপরে বিধি 60, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। যোগ্যতা অযোগ্যতা নিয়ে যে জায়গাগুলো আছে সেখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আরো প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে হচ্ছে 32, অনুচ্ছেদ 32, 33, 34। 32, 33, 34 কি আছে? ট্রাইব্যুনাল গঠন করে একজন আইনজীবীকে, অ্যাডভোকেটকে কি কি সাজা দেওয়া যায় সেটা। আবার আপিলের বিধান যেখানে আছে সেটাও আসতে পারে, যে সে এখন কি করবে এভাবে প্রশ্ন। যে একজনের লাইসেন্স জব্দ করা হয়েছে, রিমুভ করা হয়েছে, তার এখন কি উপায়, এভাবে প্রশ্ন আসতে পারে। তখন আপনার এই যে আপিলের বিধান আছে, রিভিউয়ের বিধান আছে, এগুলো আসবে। তার মানে যোগ্যতা অযোগ্যতা এবং সাজা এবং রিভিউ, রিভিশন, রিভিউ এবং আপিল, এই জিনিসগুলো থেকে কি আসবে, প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আরো প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, ওই যে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করলে 6 মাসের, অ্যাডভোকেট ছাড়া প্র্যাকটিস করলে 6 মাসের কি হবে, টাউটদের সাজা হবে, এই জায়গা থেকে আসতে পারে। ট্রাইব্যুনালের গঠন 33-এ আছে। ট্রাইব্যুনালের গঠন আপনার এমসিকিউ তে পড়েইছেন, যে প্রতিটি ট্রাইব্যুনাল 3 সদস্য বিশিষ্ট হবে, যার মধ্যে 2 জন বার কাউন্সিলের সদস্যই থাকবেন এবং একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে পারে। একজন অ্যাডভোকেট একজন হবেন এবং সদস্যদের মধ্যে থেকে 2 জন হবেন, টোটাল 3 জন। সভাপতি হবেন সদস্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা সিনিয়র। এই যে 3 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র তাকে সভাপতি দেওয়া হবে, তার বয়সের কারণে এবং তার সিনিয়রিটির কারণে। এবং অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য হতে পারবেন না, কারণ অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য না হয়ে, সরি, বার ট্রাইব্যুনালের সদস্য না হয়ে বার ট্রাইব্যুনালের তিনি আইনজীবী হিসেবে কাজ করবেন। আর এখানে ট্রাইব্যুনালের সদস্য বলতে কিন্তু এখানে বিচারক, কারা বিচার করবে, কার বিচার করবে, ওই অ্যাডভোকেটের বিচার করবে যে অসদাচরণ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ট্রাইব্যুনালের কার্যাবলী আছে অনুচ্ছেদ 34, পড়ে নিবেন, বুঝতে না পারলে মেসেজ করবেন। তারপরে এখানে 35-এও আলোচনা করতে হবে, যদি প্রশ্ন বড় আসে, ট্রাইব্যুনালের কার্যাবলী এবং কার্য পদ্ধতি। 34 যদি ছোট করে নম্বর আসে, নম্বর 5-6 হলে 34 এনাফ। যদি নম্বর 10 দিয়ে দেয়, 35ও লেখার চেষ্টা করবেন। সবগুলো পয়েন্ট না হলে অল্প কিছু পয়েন্ট লিখবেন। এবার ট্রাইব্যুনালের শাস্তির বিধান 31-এ আছে, একজন অ্যাডভোকেটকে নির্ধারিত পদ্ধতিতে প্র্যাকটিস হতে বরখাস্ত করা যাবে। 31-এ এতটুকুই বলা আছে। 32-এ বলছে কি কি করা যাবে, যদি প্রমাণ হয় যে অসদাচরণ করেছেন তাহলে তিরস্কার, প্র্যাকটিস হতে বরখাস্ত বা অপসারণ করা যাবে। শাস্তির বিরুদ্ধে প্রতিকার কি, এগুলো থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। রিভিউ অনুচ্ছেদ 34-এর 8-এ আছে, রিভিউ করা যাবে সংক্ষিপ্ত ব্যক্তির আবেদন ক্রমে অথবা ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে, মানে সুমোটো হয়েও কিন্তু রিভিউ করতে পারে। রিভিউ এর মাধ্যমে কি করা যেতে পারে, আহ, কার্যকর করতে পারে, যা দিয়েছিল সেটাই থাকবে, বহাল রেখে কার্যকর, পরিবর্তন বা প্রত্যাহারও করতে পারে যে আদেশটা আগে দেওয়া হয়েছে। এবং এই আদেশের বিরুদ্ধে 36 অনুচ্ছেদ অনুসারে কি করা যাবে, 90 দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে। এবং আপিল আদালত বা মহামান্য হাইকোর্ট বিভাগ যে রায় দিবেন, যে আদেশ দিবেন, সেটাই চূড়ান্ত, মানে এর বিরুদ্ধে আর অ্যাপিলের ডিভিশনে যাওয়ার সুযোগ নাই। এরপরে টপিক 3, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা। বাংলা কিন্তু নাম বিভিন্ন হতে পারে, অন্য নামও হতে পারে, আচরণ বিধি হতে পারে, এটসেট্রা এটসেট্রা, কিন্তু ইংলিশ একটাই, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট। হ্যাঁ, লিসা আপু প্রশ্ন করতে চাচ্ছেন, লাইনে আসবেন। বাম দিকে দেখেন লেখা আছে মিউট আনমিউট, সেখানে টাচ করলে আপনার মাইকটা অন হবে, কথা বলতে পারবেন। আপনার মাইক এখনো অন জি হয়, হ্যাঁ জি অন হয়েছে আপু, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে রিভিউ এর এখানে একটা ওই যে সো মোটো একটা শব্দ আপনি ইউজ করলেন, হুম হুম এটা দিয়ে একটা কোশ্চেন এসেছিল গত বছর দেখছি, প্রবলেমেটিক, ঠিক হুম আছে? হুম হুম। এটা একটু যদি বুঝিয়ে দিতেন ওই সো মোটোটা কি।
এখানে দেখেন নিজ উদ্যোগ কথাটা লেখা আছে, এর উপরে জায়গা আছে, এখানে অথবা আগে একটা অ্যারো চিহ্ন দিয়ে উপরে ব্র্যাকেটে লিখেন এস জি ইউ ও, শো, এম ও টি ও, মোটো, জি লিখেছি, সুমোটো। লিখেছি স্যার, জি লিখেছি। সুমোটো মানে নিজ থেকেই, ও সুমোটো মানে নিচ নিজ থেকে। থেকেই। মনে করেন ট্রাইব্যুনাল একটা আদেশ দিয়েছে, ট্রাইব্যুনালের মনে হয় আদেশে একটু ভুল ভ্রান্তি থাকতে পারে, দেখি আরেকবার। তো নিজেরটা নিজে দেখাকে বলে সুমোটো। যেমন আপনি বার জি কাউন্সিলের লিখিত পরীক্ষা দিবেন, জি লিখিত পরীক্ষা দেওয়ার পরে শেষে 10 মিনিট অন্তত 5 মিনিট অন্তত আপনাকে কি করার জন্য রাখতে হবে, রিভিউ করার জন্য। মানে আপনার খাতাটা আপনাকে নিজেই দেখতে হবে কোথাও ভুল ভ্রান্তি হলো জি কিনা। দেখবেন না সময় জি পেলে? জি সময় রাখা উচিত অন্তত 5 মিনিট দেখার জন্য। এই যে নিজের খাতা নিজে দেখবেন, নিজ উদ্যোগে দেখবেন, এটাই হচ্ছে জি। সুমোটো। আচ্ছা, জি স্যার, ওকে, আর আমি জি যে স্যার। আমি আপনাকে দেখতে বলছি যে দেখবেন, তো এটা আপনাকে বলা হচ্ছে, বা আমি যদি আপনাকে একটা অনুরোধ করি, আপনাকে একটা অর্ডার করি, সেই কাজটা করলেন, মানে অন্যের অনুরোধে। যেমন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে এখন ট্রাইব্যুনালে যে অ্যাডভোকেটকে কি করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে ওই ট্রাইব্যুনালে কি করতে পারে, একটা দরখাস্ত দিতে পারে যে জি জি আবার দেখেন আমার আদেশটা পরিবর্তন করা যায় কিনা, জি আহ, আমি তো জি ক্ষতিগ্রস্ত হয়ে স্যার, যাচ্ছি। তো জি। এটা হচ্ছে আবেদনের প্রেক্ষিতে। তাহলে দুই ভাবে আচ্ছা, কিন্তু রিভিউ আসতে পারে, একটা আবেদনের প্রেক্ষিতে এবং জি ট্রাইব্যুনাল জি। নিজেরটাই নিজে দেখতে, মানে নিজের আমল নামা নিজে দেখাকেই সুমোটো বলে। আচ্ছা জি জি। যেমন আরেকটা বলি, উদাহরণ দিই। যেমন এখন আমরা কোর্টে কিন্তু সাদা শার্ট এবং কালো টাই পরছি ছেলেরা, ঠিক আছে? সাদা শার্ট, কালো টাই, কালো প্যান্ট এবং কালো শু। এটা এখন এই মুহূর্তে প্রপার ড্রেস আমাদের। আর কি করতে হচ্ছে না, কোট পরতে হচ্ছে না কালো রঙের, এবং এর উপরে আবার গাউনও জড়াতে হচ্ছে না। কেন? কারণ এখন গরমকাল, এই সামার সিজনে একটা কয়েক বছর ধরে চলছে এটা, বিশেষ করে করোনার পর থেকে, যে আমাদের ড্রেস কোডে একটু কি কি দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। আমাদের জি কোট এবং গাউন পরা লাগবে না এই কয়েক মাস, যতদিন গরম থাকবে। তো এর আগে কিন্তু আবেদন করা হচ্ছিল, আবেদনের প্রেক্ষিতে প্রথমবার এই সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। তারপরে এবার হাইকোর্ট সময়ের আগে সুমুটো হয়ে নিজে থেকে কিন্তু একটা কি দিয়ে দিয়েছেন, একটা নোটিফিকেশন দিয়েছেন, বা একটা নোটিশ সিদ্ধান্ত দিয়েছেন, নিয়েছেন। সিদ্ধান্ত দিয়েছেন। তো নিজ থেকে উনি দিয়েছেন, আমাদেরকে আর চাইতে জি হয়নি। এর আগে গরমে যখন অ্যাডভোকেট মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরে এই সিদ্ধান্ত আসছিল। তো এবার উনি জি নিজে থেকে করেছেন। তো এটা আশা করছি সবকিছু ঠিক আছে। মনিরুল ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ক্লাস বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনাদের জন্য ক্লাসের শেষের দিকে কিছু নির্দেশনা থাকবে আগামীকালকের ক্লাস টেস্টের বিষয়ে। এই বিগত যে 2টি সাবজেক্ট আমরা কমপ্লিট করলাম, লিমিটেশন অ্যাক্ট, আজকে যেটা কমপ্লিট হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, এই 2টা সাবজেক্টের আমার নোটের বাইরে কি কি পড়তে হবে এবং প্রশ্ন কেমন হতে পারে, এগুলো সংক্রান্ত কিছু কথা হবে। কারো প্রশ্ন থাকলে সেগুলো বিষয়ে প্রশ্ন করা যাবে। কেমন প্রশ্ন করব সেটার উত্তর দিব, কিন্তু কি প্রশ্ন করব সেটার উত্তর দেব না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ক্যাননস, ক্যাননস নিয়ে প্রশ্ন বিগত সালে বিভিন্ন ভাবে আসে। এখন পুরো ক্যাননস এর উপরে প্রশ্ন আসে অনেক সময়। সবগুলোই লিখতে বলে, 42টাই লিখতে বলে। 42টা লিখতে আসলে সংক্ষিপ্ত ভাবে 42টাই লিখতে পারেন, অথবা যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ ক্যাননস গুলো লিখলেন 42টা থেকে 20-30টা লিখলেন, বা 20 থেকে 25টা লিখলেন, অর্ধেক লিখলেন, তাহলেও কিন্তু চলবে। কারণ আপনাকে 10-এ 10 পেতে হবে না, 10-এ 5-6 পেলেই হলো। তবে এটা ভালো যে প্রবলেমেটিক প্রশ্ন আসে, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করলে ম্যাথের মতো নম্বর আসে। আপনি যদি সঠিক করেন 5-এ 5 আমি দেব, এবং বার কাউন্সিলও 5-এ 5ই দিবে আপনাদের। তো যদি এরকম হয় যে 5 নম্বরের প্রবলেমেটিক প্রশ্ন দিল এবং বাকি 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন দিল, তাহলে তো খুবই ভালো হয়। আর এখান থেকে আবার 5-এ প্রবলেমেটিক প্রশ্ন না দিয়ে তিন তিন নম্বরের জন্য প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে, এবং 7 নম্বরের জন্য বর্ণনামূলক প্রশ্ন দিতে পারে। এ ধরনের একটা পসিবিলিটি আছে। তো 7-এর জন্য হোক বা 10-এর জন্য হোক, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি অনুযায়ী আদালত সহ অন্যান্য আইনজীবী, মক্কেল ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। মানে 4টা অধ্যায় আলোচনা করতে বলছে। অথবা এইভাবে আসতে পারে যে এটিকুইট এ কতটি
অধ্যায় ও বিধি আছে আলোচনা করব। এভাবে আসতে পারে। তো আমরা এই প্রশ্নটা যদি আসে, তাহলে আমরা প্রথমে উত্তর দিব যে প্রশ্ন যেভাবে আসুক না কেন কতটি অধ্যায় কতটি বিধি এটা উল্লেখ করার চেষ্টা করবেন। যে 4টি অধ্যায় এবং অধ্যায়গুলোতে মোট 42টি বিধি আছে। প্রথমে আছে অ্যাডভোকেট দের পারস্পরিক আচরণ, অর্থাৎ একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে ঝামেলায় জড়াবেন না, পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবেন। তো এটা এমসিকিউ নোটে বারবার আমি বলেছি, এমসিকিউ আর রিটেন নোটে কোনো পার্থক্য নেই এখানে। তারপরে দুইয়ে হচ্ছে মক্কেলদের প্রতি মক্কেলের আচরণ, একজন মক্কেল আরেকজন মক্কেলের সাথে কেমন আচরণ করবেন সেটার কথা বলা আছে এখানে। একজন অ্যাডভোকেট মক্কেলের প্রতি কেমন আচরণ করবেন সেটা বলা আছে 14টি, এখানে সবচেয়ে বেশি। তারপরে আদালতের প্রতি দায়িত্ববোধ অ্যাডভোকেটদের কেমন হবে, এই 42টা কিন্তু অ্যাডভোকেটদের জন্য, আমাদের জন্য কিন্তু আচরণবিধি। এবং সর্বশেষ অধ্যায় হচ্ছে জনসাধারণের প্রতি আচরণ 8টি ক্ষেত্রে। এখানে একটু সংশোধনী আছে, আপনাদের যারা আগের প্রিন্ট তাদের নোটে কিছুটা মিস্টেক ছিল। এই ক্যাননসের চতুর্থ অধ্যায়ের 4 নম্বর যে বিধি, বিধি 4, এই যে এখানে লেখা আছে কোনো মামলা পরিচালনা করা বা না করার স্বাধীনতা একজন অ্যাডভোকেটের থাকবে, এইটা 5-এ ছিল। এই কথাটা 5-এ ছিল, এইটা 5 থেকে আমি আহ, পরিবর্তন করে 4-এ নিয়ে আসছি, এটা 4-এ হবে। এবং 5-এ নতুন আর একটা কথা যুক্ত হয়েছে। বিধি 5-এ যেটা হবে, আইনের প্রতি অনুগত নন এমন মক্কেলের মামলা পরিচালনা করবেন না। মানে এমন মক্কেল আমার কাছে আসছে, সে নিজে আইন মানে না। তো সে যদি নিজে আইন না মানে তাহলে সেই তো অপরাধী, তার পক্ষে আমি কি করব না, মামলা পরিচালনা করব না। হ্যাঁ, একজন অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু আইন মেনে সবকিছু করতে চাচ্ছে, তাহলে আমি তার জন্য কাজ করব। কিন্তু সে আইনই মানে না, একেবারে আইনকে তোয়াক্কা করে না, তার পক্ষে মামলা পরিচালনা না করাই ভালো। এটাই বলছে বিধি 5। একজন আইনজীবী তার পেশাগত মর্যাদা সমুন্নত রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, যেন বিশ্বস্ত দেশপ্রেমিক নাগরিক হিসেবে তার সুখ্যাতি অটুট থাকে। এটাই হচ্ছে বিধি 5-এর একটা ক্যানন বা ইটিকুইট। তো এখানে এই 4 আর 5-এর সংশোধনটা আপনারা করে নেন দয়া করে। আশা করি নিচে আপনাদের নোটে জায়গা আছে, আপনারা কেটে এই 2টা বিধি কারেকশন করে নেন। যারা আমার আগে নোট নিয়েছেন সেই নোটে ভুল ছিল, মিস্টেক হয়েছে আমার। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে এই মিস্টেকটা আমার হয়ে গেছে। অনেক সময় কাজের প্রেশার থাকার পরেও নোটটা তৈরি করার চেষ্টা করি। তারপরেও আমি, আপনারা যখন এই নোট এর পাশাপাশি বিয়ার একটা দেখবেন, আপনারা নিজেরাও অনেক এটা লক্ষ্য করে ঠিক করতে পারবেন। অনেকে আবার বলে স্যার এই জায়গায় ঠিক আছে কিনা দেখেন। অনেক সময় তাদেরও ভুল হয়, বিয়ার একটাও ভুল থাকে। বিয়ার একটের যে চিকন বইগুলা থাকে, যেমন দেওয়ানি কার্যবিধি, এটা একটা চিকন বই, এই বইয়েও কিছু কিছু ভুল আছে। কিন্তু যে মোটা বই আমি পড়ে এই নোটটা তৈরি করেছি এবং ওয়েবসাইট ফলো করে তৈরি করেছি, সেখানে কম আছে। তো এটা সংশোধন করে দেওয়ার জন্য আন্তরিকভাবে মোরাদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, উনি প্রথমে এটা লক্ষ্য করেন। আচ্ছা, এরপরে হ্যাঁ রনি আপু। স্যার 4-এর তাহলে এই বিধিটা কি আর হবে না, যে প্রত্যেক এখানে মক্কেলকে পরামর্শ প্রদান করা হবে, এটা কি একদম ক্যান্সেল করে দিব? সেই অংশটুকু আপনি রাখতে পারেন, তার সাথে এটা অ্যাড হবে 4 নম্বর। তারপরেও আচ্ছা। এটা আসলে এটা অনেক মানে লিখা 4-5টা করে সেন্টেন্স থাকে প্রতিটা বিধিতে, সেটা তো সংক্ষিপ্ত ভাবে নিজের ভাষায় একটা ভাব অর্থ তুলে নেওয়া হয়েছে, তাই না? তো এখানে কোনো মামলা পরামর্শ দিতে হবে, এটা ঠিক আছে বিধিতে, তার সাথে এই যে কোনো মামলা পরিচালনার স্বাধীনতাটা অ্যাড হবে 4-এ। আর 5-এ যা যেটা আছে সেটা একেবারে কেটে দিয়ে এই এই 3টা সেন্টেন্স লিখে নেন, ঠিক আছে? জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইটা যাদের নতুন প্রিন্ট, যেমন আজকের পর থেকে যারা নোট নিবে তাদের কাছে এই অবস্থাতেই যাবে, তাদের প্রবলেম হবে না। তো আপনারা লিখে নেন, লিখে নিলে সমস্যা হবে না, এটা যদি আসে এভাবে লিখতে পারবেন। তবে আপনাদের জন্য নির্দেশনা হচ্ছে, যদি এই 42টা ক্যাননস লিখতে আসে, যদি পারেন সংক্ষিপ্তভাবে লিখলেন, তবে লিখতে গিয়ে বেশি সময় দেওয়ার দরকার নাই, সর্বোচ্চ 35 মিনিট সময় দেবেন এখানে। তো 35 মিনিটে 42টা ক্যাননস লেখা তো কোনো ব্যাপার না, একটা লাইন লিখতে তো 1 মিনিট লাগবে না, তাই নয় কি? কে লাইনে আছেন? কেউ এসে মতামত দেন।
যে 42টা ক্যানন 35 মিনিটে লেখা সম্ভব কিনা? কে বলবেন? আচ্ছা, আতাউর ভাই, আতাউর ভাই বলেন। রাজ্জাক ভাই আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। 42টা, ওয়ালাইকুম আসসালাম, 42টা ক্যানন 35 মিনিটে লেখা সম্ভব কিনা? জি স্যার, স্পিড থাকলে লেখা সম্ভব আর কি স্যার। আমি যেভাবে উপস্থাপন করেছি সম্ভব, তবে আপনার মনে থাকতে হবে, স্পিড না, মনে থাকতে হবে। এখন জি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কি সিরিয়ালে সবগুলো লিখবো? হ্যাঁ, আপনি অধ্যায়গুলো সিরিয়ালে লিখবেন। যেমন এখানে প্রথম অধ্যায় অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, এখানে কতটি বিধি আছে উল্লেখ করার দরকার নেই, জাস্ট আপনি মানে ফাঁকিবাজি বা কম লিখেও কিভাবে ভালো নম্বর পাওয়া যায় সেই বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। অধ্যায় 1 উল্লেখ করলেন অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, এতটুকু লিখলেন, এই বিধি কতটি লেখা দরকার নাই। এরপরে বিধি 1, এটা লেখার দরকার নাই, তার পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, এটা 1 নম্বরও লিখবেন না, এখানে কি দিবেন? স্টার চিহ্ন দিবেন। হ্যাঁ, স্টার চিহ্ন দিলেন। তারপরে পেশাগত নিযুক্ত লাভের জন্য বিজ্ঞাপন না দেওয়া, এটা দিলেন। অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত থাকা, এগুলো সহজ মনে থাকবে। তারপর মনে করেন 4 নম্বর আপনার মুখস্থ নাই, ভুলে গেছেন, 5 নম্বর লিখলেন প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করাতে বিরত থাকা। যেমন অপরপক্ষের অ্যাডভোকেট আদালতে নাই, আপনি অনুপস্থিতিতে নিজে শুনানি করতে গেলে মানে বলবে যে আসামি পক্ষের আইনজীবী নাই, আসামিকে বলবে আপনার আইনজীবী কই, অ্যাডভোকেট কই, নেমে ফোন দেন। এরকম দেখবেন সিচুয়েশন হয়, তার মানে উভয় পক্ষের আইনজীবী থাকবে, তাহলেই শুনানি করা উচিত। আমি একজন নাই কোর্টকে ভুল ইনফরমেশন মিসলিড করে আমি একটা আদেশ আদায় করে নিলাম, এটা করা যাবে না। তারপরে আপনি একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা, এগুলো সহজ। তারপরে অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, এতটুকু লিখলেই হলো। এতটুকু দিয়ে দিয়েছি কারণ এটা নিয়ে টার্গেট করে এমসিকিউ প্রশ্ন আসে প্রচুর, তাই ইংলিশটা দিয়ে দিয়েছি। তারপরে দায়িত্বের বিভাগ অনুসারে ফি বন্টন, এতটুকু লেখার পর বাদ বাকিগুলা মুখস্থ নাই, ভুলে গেছেন। তাহলে এখানে আছে 11টি, লিখলেন কয়টি? 1 2 3 4 5 6 7। তাহলে আপনি 1 2 3 4 5 6 7 সিরিয়াল এভাবে না লিখে স্টার চিহ্ন দিয়ে লেখেন। তাহলে স্টার চিহ্ন দিলে কয়টা লিখলেন পরীক্ষক কিন্তু গণবেও না। আর আপনার যখন 1 2 3 4 5 6 7টা ক্রমিক নাম্বার দিবেন তখন দুইটা ভুল হবে। এক হচ্ছে যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন আপনি কম লিখেছেন, এক। আর দ্বিতীয়ত, এবং সহজে বুঝতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি বিধি নম্বরগুলোর যে ক্রমিক সেটা পরিবর্তন করে একটা বড় ভুল করে ফেললেন, আর আপনি বিধি নম্বরই দিবেন না। ঠিক আছে, এই হচ্ছে ফাঁকিবাজির একটা কৌশল। তবে এটা করলেও 10 যদি আসে 10-এর মধ্যে অন্তত 5 তো পাবেন, 5 পেলেও এনাফ। এই সাবজেক্ট থেকে 5 যদি তুলেন বর্ণনামূলক প্রশ্ন থেকে, তাও এনাফ। তো এভাবে আপনারা একটু কৌশলী হয়ে লিখতে পারবেন, আর সবগুলো যদি লিখতে পারেন লিখবেন, যদি সিরিয়াল মেনটেন করে লিখতে পারেন লিখবেন, তাহলে তো আরো ভালো। সেক্ষেত্রে তো আমার কাছে যদি লিখতে পারেন, তবে না দেখে লিখবেন, দেখে অসৎ উপায় অবলম্বন করবেন না। মানে সদাচরণ পড়তে গিয়ে অসৎ আচরণ করবেন না আপনারা লিখতে গিয়ে পরীক্ষায়। তো এটা 42টা যদি লিখতে পারেন আমার কাছে, আমি 8 পর্যন্ত দিব। এখানে এমসিকিউ নোট যে এক্সট্রা ডোজ কিভাবে কয়টা, এটা মনে রাখার কৌশলটা দিয়ে দিছি এমসিকিউ নোট থেকে হুবহু। এরপরে পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা কখনো কিভাবে আইনে পরিণত হয় এটা লেখা আছে, পড়লেই হবে, কঠিন কিছু নয়। এই আইনের কি ব্যাকগ্রাউন্ড বা পটভূমি দেওয়া আছে। এরপরে একটি প্রবলেমেটিক প্রশ্ন। জনাব ক একজন অ্যাডভোকেট, তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসাবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ের একটি ডিগ্রি পান। এই 20 লক্ষ টাকাকে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটিও করতে পারে, অ্যামাউন্ট চেঞ্জ করতে পারে, ব্যাংকের নাম পরিবর্তন করতে পারে। মোট কথা একটা মামলায় একজন অ্যাডভোকেট একটা ভালো কি ডিগ্রি পেয়েছেন, এবং যে মক্কেল প্রতিষ্ঠান তাকে খুশি করতে পেরেছে। মক্কেল প্রতিষ্ঠান হোক বা ব্যক্তি হোক, একজন অ্যাডভোকেট মামলা পরিচালনা করে কি করতে পেরেছেন? খুশি করতে পেরেছেন। যেমন আমার এরকম কিছু মামলা আছে, মক্কেল খুশি হলে এক্সট্রা ফি দিয়ে দেয়, এক্সট্রা ফি দিলে নিতে সমস্যা নাই। এখন মক্কেলের সক্ষমতা আছে অনেক দেওয়ার, সেক্ষেত্রে আমি চাপ সৃষ্টি করতে পারবো না যে আপনার এই মামলায় আমাকে এত ফি দেন, আমাকে 2 লাখ 4 লাখ দিয়ে দেন, আমি চাপ সৃষ্টি করতে পারবো না।
একটা ফি এখন মক্কেলের সামর্থ্য আছে বলেই ফি বেশি নিব, এটা করলে আবার অসদাচরণ হবে। তাহলে কি করতে হবে, আমার দেখবো যে আমি কাজটা কেমন করলাম, দ্রুত হলো কিনা এক, দুই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যখন করে দিতে পারবো, এবং যে মামলার ভ্যালুয়েশন, মক্কেলের বাস্তবে উপকার কতটুকু করলাম, কত লাখ টাকার সম্পত্তি তার উদ্ধার করে দিলাম বা কত কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে দিলাম। তো আমার কাছে মনে করেন কিছু মামলা আছে, কোটি কোটি টাকার সম্পত্তির মামলা, সেটা যদি দ্রুত আমি সমাধান করে দিই, তাহলে মক্কেলরা তো খুশি হবে, খুশি হয়ে আমার জন্য তো কিছু করার চেষ্টা করবে। তো এটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যদি চাপ সৃষ্টি করি, কিংবা মক্কেলের 1 বিঘা সম্পত্তির মধ্যে যদি বলি যে আমাকে 1 বিঘা, 1 বিঘার মধ্যে 2 কাঠা দেন, আমি বাড়ি তৈরি করব, বা মক্কেল নিজে থেকে যদি প্রস্তাব করে যা 2 কাঠা আপনি নেন, তাও করা যাবে না, নিষেধ আছে আইনে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডিগ্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করে। তাহলে যেই জমির মামলা সেই জমি নিতে বললো। তো তদনুযায়ী তিনি, মানে তাদের অনুরোধ অনুসারে তিনি ডিগ্রি জারি নিলাম হতে তার 2 সন্তানের নামে, নিজের নামে নিল না, কিন্তু 2 সন্তানের নামে সেল ডিড বা কবলা বা খাস কবলা বা বিক্রয় কবলা অনুসারে বা বিক্রয় দলিল অনুসারে, মানে ক্রয় করলেন, পারচেজ করলেন। খরিদ মানে পারচেজ বা ক্রয় করা। তিনি কি অসদাচরণ করেছেন? অবশ্যই তিনি অসদাচরণ করেছেন। ঘটনাটা তুলে ধরবেন। ঘটনা কোথায় পাবো আমরা? প্রশ্নের মধ্যেই ঘটনা হুবহু তুলে দেওয়া যাবে, সমস্যা নেই। নিজের ভাষাতে দেওয়া যাবে, হুবহু ঘটনা তুলে দেওয়া যাবে, ঘটনা না দিলেও হবে। বিচার্য বিষয়, বিচার্য বিষয় কোথায় পাবো আমরা? প্রশ্নের মধ্যেই পাবো। উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসাবে কি কোনো অসদাচরণ করেছেন? এটা আমরা কোথায় পাচ্ছি? প্রশ্নের মধ্যেই পাচ্ছি। এরপরে এই যে প্রাসঙ্গিক আইন, এটা অসাধারণ হবে কি হবে না, এটা আপনার মুখের কথা না, আপনার বানানো কথা না, এটা আমার বানানো কথাও না, এটা আইনের কথা দিয়ে আপনাকে কি করতে হবে? উত্তর করতে হবে। আইনের স্টুডেন্ট, অ্যাডভোকেট হবেন, আইনের বাইরে আপনি কোনো কিছু করতে পারছেন না। তো এখানে আইনে কি আছে, তিনি অসদাচরণ করছেন কিনা সেটা দেখতে হবে। এই কারণে এই প্রশ্নের জন্য প্রাসঙ্গিক আইন কি সেটা দিই। এই যে প্রাসঙ্গিক আইন শব্দটা আমার তৈরি, বাজারে কোনো গাইডে প্রাসঙ্গিক আইন শব্দটা নাই। তো এটা আমি দিয়েছি, বা আমার ভিডিও দেখে হয়তো বা কেউ নতুন সংযোজন করতে পারেন। তো প্রাসঙ্গিক আইন এই কারণে বলছি, কারণ এই আইনটাই এই প্রশ্নের জন্য প্রাসঙ্গিক তাই। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস একজনের কারণে ভিডিওতে নয়েজ আসছে। আতাউর ভাই, আপনার খটখট শব্দ হচ্ছিল। তো শিষ্টাচার বিধিমালা বা, এখানে দুইটাই দিয়েছি, বাংলা ইংরেজি নাম ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট, দুইটাই দিয়েছি। আপনারা যে কোনো একটা দিলেও হবে, দুইটা দিলে আরো ভালো। আইনের নাম আপনি পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এতটুকু লিখলেই হবে, অথবা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট এতটুকু লিখলে হবে, অথবা বা দিয়ে দুইটাও লিখতে পারেন, নো প্রবলেম। দুইটা লিখলে ভালো। আপনি ওভার স্মার্ট এটা বোঝালেন না, আপনি স্মার্ট এটা বোঝালেন। ওভার স্মার্ট হলে কিন্তু নম্বর কাটা যাবে, আর স্মার্ট হলে নম্বর ভালো পাওয়া যাবে। দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধি মতে, তাহলে এইটাতে দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে কি আছে? মক্কেলের বিষয় আচরণ। ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত থাকবেন, এটা 2-এর 5-এ স্পষ্ট বলা আছে। তাহলে এটার তিনি কি করলেন? বিধি লঙ্ঘন করলেন। বিধি লঙ্ঘন মানেই তো আচরণ হয়ে গেল অসদাচরণ, বিপরীত। এবার সিদ্ধান্ত নিব, কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিব? আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ, এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ঘটনার মধ্যে, সেই তথ্য এবং উপরোক্ত আইনের বিধান অনুসারে বলা যায় যে, আচ্ছা, সিদ্ধান্তের ক্ষেত্রে দুইটা জিনিস আমি কি নিচ্ছি, আমলে নিচ্ছি। এক হচ্ছে তথ্যসমূহ, তথ্যসমূহ মানে ফ্যাক্ট। প্রশ্নে কি ফ্যাক্ট দেওয়া আছে, এটাকে প্রবলেমেটিক কোশ্চেন বলে, এবার এটা ফ্যাকচুয়াল কোশ্চেনও বলে বা ফ্যাক্ট বেসড কোশ্চেনও বলে। তো এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে ফ্যাক্ট অ্যান্ড ল, দুইটার উপর ভিত্তি করে। আমি সিদ্ধান্তে এটা কিন্তু বলেই দিচ্ছি, এবং এটা আমার সিদ্ধান্ত লিখার একেবারে ফিক্সড একটা ল্যাঙ্গুয়েজ, যে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ, তাহলে প্রশ্নে যে তথ্য দিয়েছে বা ফ্যাক্ট দিয়েছে, ও উপরোক্ত আইনের বিধান অনুসারে, একটু আগে যে আইনের কথা আমি বললাম, সেই আইনকে দুইটা ফ্যাক্ট এবং আইনের কম্বিনেশন করে আমি সিদ্ধান্ত দিচ্ছি। আমি নিজে সিদ্ধান্ত বানিয়ে বা মন গড়া কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। ক, সোনালী ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে তিনি ব্যাংকের পক্ষে 20 লক্ষ টাকা আদায়ের একটি ডিক্রি লাভ করেন, এবং ব্যাংকের অনুরোধ ক্রমে উক্ত ডিক্রির জারির নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি
কবলা দলিল মূলে জমি খরিদ করেন, উক্ত কর্ম এতটুকু পর্যন্ত আমি কিন্তু ফ্যাক্ট বা তথ্যই কিন্তু আবার কি করলাম, রিপিট করলাম কোথা থেকে, প্রশ্নের মধ্যে থেকে। এরপর আমি ভার্ডিক্ট বা সিদ্ধান্ত দিব। উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসাবে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এর 2য় অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন করত মানে করার মাধ্যমে অসদাচরণ করেছেন। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু জাস্ট এই পিঙ্ক হাইলাইটেড অংশটুকুই কিন্তু এই প্রশ্নের মূল উত্তর। তাছাড়া এই প্রশ্নের উত্তর আর একটুও লাগছে না। এখন মনে করেন লিসা আপু লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে এই যে কোশ্চিনটা, যেটা প্রবলেমেটিক কোশ্চিন এসছে 2 নম্বর ইয়ে থেকে, মানে 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর বিধি থেকে, তো কোনো কারণে যদি পরীক্ষায় 5 নম্বর বিধিটা যদি ভুলে যায় হুম। বা অন্য কোনো বিধি থেকেও যদি প্রবলেমেটিক কোশ্চিন আসে, সেক্ষেত্রে কি অধ্যায় উল্লেখ করে দিয়ে শুধু বিধি মতে লিখলে কি চলবে? হ্যাঁ, সেটা আপনি হচ্ছে মানে জি, নায়ের ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো। অনেক সময় যদি কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে হ্যাঁ, না এটা তো করা জি যেতে স্যার, পারে, সেটা তো করা। জি আমি আমি গত ক্লাসেও বলেছি আপনি ধারা ভুলে গেছেন। জি জি আপনি আইনের নাম দিয়ে দিয়ে দিলেন, ধারা উল্লেখ করলেন না, আপনি কৌশলে এড়িয়ে গেলেন। অনেক জি সময় যিনি খাতা দেখবেন তিনি তো মানুষ, জি জি তিনি স্যার, জাস্টিস খাতা দেখবেন, জেলা জজ খাতা দেখবেন। জি তো তারা কোর্ট করে এসে ব্যস্ত সময়ে বা শুক্র জি শনিবারে খাতা দেখলেও ফ্যামিলি তো আছে। জি তো স্যার। মাথা তো বিজি থাকে। তো ওই অবস্থায় খাতা দেখতে দেখতে আপনি ধারা দিয়েছেন কিনা এটা লক্ষ্য না করে কিন্তু পার করে যেতে পারে। না, কিন্তু ওটা যদি ভুল হতেও ধারা পারে দেন, আবার নাও হতে পারে। জি তাহলে আপনি আহ, ওনার চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়েছেন যে স্যার আমি ভুল জি ধারা জি দিলাম, স্যার, নম্বরটা কেটে আমাকে ফেল করান। জি। তো এটা আর করার দরকার পরীক্ষার নেই। হল, জি স্যার, পরীক্ষার হল এমন একটা মানে ভয়ের জিনিস স্যার, হঠাৎ করে যদি মেমোরি থেকে চলে যায় সেক্ষেত্রে হুম। হয়তো এরকম চালাকি করা যেতেই পারে, কারণ ভুলটা লিখলে তো মার্কস পাওয়া যাবে না হ্যাঁ, তো সেক্ষেত্রে। হ্যাঁ, এখানে এখানে আমার কৌশল হচ্ছে খুবই একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিলাম। জি সেটা জি হচ্ছে যদি মনে থাকে সঠিকটা লিখবেন, মনে না থাকলে অ্যাভয়েড করবেন। তবে জি হ্যাঁ, জি এই স্যার, মুহূর্তে মনে পড়ছে না, একটু পরে মনে পড়তে পারে। আইনের নাম জি লিখলেন, যেমন এখানে এখানে হ্যাঁ আপনি আইনের নাম লেখার পরে এই জায়গাটা আপনি কি করবেন, 2য় অধ্যায় মনে নাই। হ্যাঁ, জি তো এখানে যে 2য় অধ্যায়ের 5 নং এতটুকু কথাটা আপনি কি করলেন, এড়িয়ে গেলেন যে ফাঁকা এত রাখলাম। এর বিধি জি মতে, এত এর বিধি জি, মতে, জাস্ট হয়ে গেল। আচ্ছা, ইডিকুইটের জি বিধান মতে বা বিধি মতে বা নিয়ম মতে, তাহলে আপনি জি অ্যাভয়েড করে গেলেন। নম্বর 1 বা 2 কেটে দিবে, 5-এর মধ্যে 3 দিল, তাও তো পেলেন। তো আপনি যদি জি জি ভুল লেখেন 5-এর মধ্যে আরো কমাই দিবে। ভুল জি, লেখার জন্য তাহলে নেগেটিভ ঠিকই মার্কিং কথা। হয়ে যাবে। ভুল লেখার জি জন্য নেগেটিভ মার্কিং হয়, মানে জি যা পাবেন তার থেকে কেটে নেবে। আর সঠিক জি লেখার জন্য আপনি পূর্ণ নম্বর পাবেন, আর অল্প লেখার জন্য নম্বর কম পাবেন, কিন্তু নেগেটিভ মার্কিং হবে না। জি স্যার, এই হচ্ছে থ্যাংক ইউ। বিষয়। আবার এবার পরীক্ষায় লিখতে যে আপনার এই মুহূর্তে মনে পড়ছে না ধারা কত, তাহলে আপনি অন্তত 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখেন ওখানে। জি, কেন ফাঁকা রাখেন? পরে কারণ মনে ওখানে হতে পারে। ধারা ধারা এত আমি বসাবো, রিভিশন করতে গিয়ে মনে হতে পারে, বা জি আশেপাশে স্যার, কারো কাছ থেকে হেল্প আসতে পারে, জি পারে স্যার, কিনা। হ্যাঁ পরে অনেক সময় মনে পড়ে স্যার, এরকম শেষের হতে পারে। দিকে শেষের দিকে জি যদি সুযোগ থাকে কাউকে জিজ্ঞাসা জি করে এটার প্রশ্নের উত্তরে কি, কারণ এখানে তো জি সেট কোড নাই, সবার প্রশ্ন একই। পাশের জি জি জনের প্রশ্ন যা, আপনার প্রশ্ন এক। 13 জি নম্বর প্রশ্নে, এটা 13 নম্বর প্রশ্ন হবে। 13 নম্বর জি প্রশ্নের ক্ষয়ে বা প্রবলেমেটিক প্রশ্নের কত হবে, পাশে আপু বা ভাইয়াকে জিজ্ঞেস করলেন ভদ্রভাবে, আগে যদি জি, ডিস্টার্ব না করে এবং সে যদি ভালো হয় সঠিক হ্যাঁ, বলতেও পারে। জি স্যার, তো আমি সত্যি বলতে কি আমি নিজেও হেল্প করেছি, আমি নিজে হেল্প পেয়েছি সামান্য, এই ধারা রিলেটেড। জি স্যার, তো এইটা আমাকে একজন বলছিল যে এমসিকিউ পরীক্ষা দিয়েছি পাশাপাশি আমরা, এবং রিটেন পরীক্ষাও তিনি পাশ করেছেন, আমি পাশ করেছি, রিটেনও পরীক্ষাও আমরা কিন্তু পাশাপাশি দিয়েছি। তো জি মিলে গেছে ভাগে ভাগে। আর আগে জি থেকে পূর্ব পরিচয় ছিল, একটু হেল্প হয়ে গেছে। জি তো স্যার, আমিও হেল্প করেছি, তো তার হেল্প বেশি লেগেছে কারণ তিনিও এগুলো ভুলে যাচ্ছিলেন। তো আমি বললাম জি আপনি জায়গাগুলো ফাঁকা রাখেন, আমি পরে হেল্প করব। তো পরে একটু হেল্প করার চেষ্টা করেছি। জি স্যার, তো এই হচ্ছে আপনাদের জন্য নলেজ। তবে হেল্প করতে যে কিন্তু আবার সাইলেন্ট এক্সপেলের শিকার হবেন না, খুবই কৌশলে জি হেল্প করতে হবে। কেউ আছে কিনা আশেপাশে দেখে, পানি খাওয়ার বাহানায় সবকিছু দেখা যাবে। আপনি যদি বসে থেকে আশেপাশে দেখেন, ঘাড় ঘোরান, তাহলে বুঝতে পারবে কাউকে হেল্প করবেন, তাহলে হেল্প নেবেন।
তো পানি জি জি খাওয়ার বাহানায়, পানি পান করার বাহানায় কিন্তু অবজার্ভ করতে হয় যে কে জি কোথায় স্যার। অবস্থান করছেন। আচ্ছা। যে যারা জি পরীক্ষার হলে আছে কে কোথায় অবস্থান করছেন, আপনি পানি খাওয়ার জন্য উঠতে পারবেন তো, তাই না? জি আপনি পানি খেতে উঠলেন, একটু শরীরটা রিল্যাক্স হলো, একটু হাঁটলেন, 1 মিনিট লস গেলেও কিন্তু আপনি সব অবজার্ভ করতে পারলেন। জি স্যার। এবার আমরা চলে যাই ড্রাফটিং। এটা থেকে আমি একটা মাত্র ড্রাফটিং পড়িয়েছি। আমি যদি সম্ভব হয় আরো ড্রাফটিং দেওয়ার চেষ্টা করব, তবে প্রবলেমেটিক প্রশ্ন তো অসংখ্য থাকবে। ফাইনাল টাস্ক নোট যদি অফিসিয়ালি আপনাদের পরীক্ষার ডেট জুন মাসের 28 তারিখেই হয়, বিগত সময়ে শুক্রবারে কখনো পরীক্ষা হয়নি, কারণ শুক্রবারে পরীক্ষা নিলে হেফাজতে ইসলাম সহ আরো ইসলামিক যে দলগুলো আছে তারা হয়তো বা আন্দোলন করতে পারে। আর জুম্মার দিন 4 ঘন্টা পরীক্ষা নেওয়া টাফ, কারণ পরীক্ষা তো একটা না 4 ঘন্টা নিতে হবে, যে 2 ঘন্টা নিলাম 2 ঘন্টা পর ব্রেক দিয়ে আবার নিবো, এটা তো সম্ভব না। তাহলে জুম্মার দিন 4 ঘন্টা পরীক্ষা নেওয়া টাফ। যদি পরীক্ষা জুম্মার পরেও না হয়, 2টা থেকে শুরু করলে 6টা বেজে যাবে, 2টা থেকে পরীক্ষা নেওয়াটা রিলেভেন্ট না জুম্মার দিন। তাহলে শনিবারে সকালে বা বিকালে পরীক্ষা নেওয়াটা রিলেভেন্ট। শনিবারে সকালে 10টায় পরীক্ষা হয়, এটা স্বাভাবিক, 11টাতেও হতে পারে। তো যদি 28 জুন পরীক্ষা হয়, তাহলে আমরা অবশ্যই কি করব, আমি দ্রুত ফাইনাল টাস্ক ফটো দিয়ে দিব এবং আমি ক্লাসের সংখ্যা বৃদ্ধি করে দেবো। অতএব ভয় পাওয়ার কিছু নাই, লেগে থাকেন, সাহস রাখেন। আমি এমসিকিউ এর জন্য 15 দিন পড়াশোনা করার সময় পেয়েছিলাম, আর লিখিতর জন্য আমি সময় পেয়েছিলাম 1 মাস। সিনিয়র আমাকে ছুটিই দেয়নি। তবে আমি শেষ পর্যন্ত ছুটি না দেওয়াতে আমি বললাম আমাকে রাখেন না, আর না রাখেন, আমি কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য আমার লাইসেন্সটা আগে দরকার। তো আমি লিখিতর জন্য 1 মাস একেবারে গৃহবন্দী অবস্থায় পড়াশোনা করেছি। তারপরেও স্যারের সাথে দেখা করতে, জাস্ট পরীক্ষার 2 দিন আগে স্যারের সাথে দেখা করতে গেছিলাম, তাই সেদিন আমাকে চেম্বার করাইছে স্যার, কিছু কাজ করিয়ে নিয়েছে। তো কাজ পারলে তো কাজ করতেই হবে। তো কোনো অ্যাডভোকেটের অসৎ আচরণের বিরুদ্ধে দরখাস্ত মুসাবিদা বা ড্রাফটিং এর একটি আদর্শ নমুনা দিয়ে দিলাম। বরাবর ভুল হওয়া যাবে না। উপরে এত নং প্রশ্নের উত্তর সম্ভবত এটা 13-র খতে আসতে পারে বা 13তে আসতে পারে। তো 13 নং প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, সচিব মহোদয়, সচিব বরাবর দরখাস্ত করতে হয়। বাংলাদেশ বার কাউন্সিল ভবন, 3 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, শাহবাগ, ঢাকা। এ হচ্ছে ঠিকানা। পেশাগত অসদাচরণের জন্য নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ। নিম্ন তফসিল মানে তফসিল আকারে অ্যাডভোকেটের নাম ঠিকানা ডিটেলস দিয়ে দিয়েছি নিচে। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা পরিবর্তনশীল। এই যে এখন আমি হলুদ হাইলাইটেড যে ল্যাঙ্গুয়েজ, এটা আপনার নিজের বিনীত নিবেদন, এই যে সমস্যা নাই, সবিনয় নিবেদন, এই যে সমস্যা নাই। আপনি হাই স্কুল থেকেই কিন্তু, এখন তো প্রাইমারি স্টুডেন্টও দরখাস্ত লিখতে পারে। 3 দিনের বড় বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের অগ্রিম ছুটির আবেদন। আমরা এই দরখাস্ত পড়ে পড়ে ক্লাস 5, 6, 7, 8 এগুলোতে পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, ওই স্টাইলে দরখাস্ত লিখতে হবে, অ্যাপ্লিকেশন। নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেট রাজশাহী আইনজীবী সমিতির একজন সদস্য। আপনি প্রশ্নে যদি উল্লেখ থাকে যে কোন সমিতির সদস্য, সেটাই লিখতে হবে। উল্লেখ না থাকলে আপনি নিজের সমিতির নাম লিখতে পারেন, নো প্রবলেম। তিনি দীর্ঘদিন ব্যাপী আইনজীবীদের জন্য অবশ্য পালনীয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট পরিপন্থী, পরিপন্থী মানে বিপরীত, যেটা করা যায় না, এগেনস্ট আচরণ করে আসছেন। স্থানীয় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। তার মানে স্থানীয় লোকাল বার অ্যাসোসিয়েশন তার দ্বারা প্রভাবিত, বা সে এতই ক্ষমতাধর যে তাকে ভয়ে তার বিরুদ্ধে কিছু করা যায় না। এই লাইনটা দেওয়া জরুরি। কেন জরুরি? কারণ লোকাল বার কিছু করতে পারে না, তাই তো আমি কোথায় যাচ্ছি, বার কাউন্সিলের কাছে যাচ্ছি। এরপরে 2 নম্বর যে পয়েন্ট, প্রশ্নে উল্লেখিত ঘটনা বর্ণনা দিতে হবে, কি কি উনি করেছেন সেটা বলতে হবে। হ্যাঁ, এখানে আমি প্রশ্নে কিন্তু কিছুই রাখিনি। এখন যদি প্রশ্ন রাখে, একটু আগে আমরা একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়লাম, সেটা লিখতে পারে। আবার যদি আমি এরকম প্রশ্নে আসে যে তিনি লোক নিয়োগ করে রেখেছেন, দালাল যেটাকে আমরা বলি, বিভিন্ন জায়গায় জায়গায় দালাল নিয়োগ করে রেখেছেন, সেখান থেকে লোকজন নিয়ে আসে। আবার তিনি কি করেছেন, বড় বড় বিল বোর্ড দিয়ে রেখেছেন,
আইনগত সহায়তা দেওয়া হয়, সিভিল, ক্রিমিনাল, কর্পোরেট সকল ধরনের মামলার সেবা দেওয়া হয়। এভাবে বড় বড় বিলবোর্ড ছবি সহ দিয়ে রাখছেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে শহরের। তো এগুলো কিন্তু পেশাগত অসদাচরণের মানে বিষয়। আবার আদালতে কি করেন উনি? খাস কামরায় চলে যান, আদালতের জজের খাস কামরায় যে তার সাথে কি করে লাইন করে সিস্টেম করে জামিন করান, খালাস করান। এগুলো প্রশ্নে আসতে পারে। তো অসদাচরণ এক বা একাধিক উল্লেখ করে দিল, ওই কথাটাই কিন্তু প্রশ্ন থেকে ধার নিয়ে 2 নম্বর পয়েন্টে আপনি প্রবেশ করাই দিলেন, মানে ফ্যাক্টটা দিয়ে দিলেন। এরপরে আপনি আবার ফরমেটে আসলেন, মানে 2 নম্বরটা প্রশ্ন থেকে নিবেন, আর বাদ বাকি আমার নোটে যা আছে হুবহু দেওয়া যাবে। উক্ত কার্যের মাধ্যমে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট এর অধ্যায়, এবার অধ্যায় কত এবং বিধি কত আপনাকে উল্লেখ করতে হবে। উল্লেখ করতে পারলে নম্বর বেশি, উল্লেখ করতে না পারলেও সমস্যা নেই, নম্বর পাওয়া যাবে। অসদাচরণ করেছে এটা বলতে পারলেই হলো। একটু আগে লিসা আপু যেটা বলছিলেন, বলতে পারলে নম্বর বেশি আসবে। মনে করেন যদি 7 নম্বরের জন্য এটা আসে, তাহলে বিধি উল্লেখ করলে 7-এ আপনাকে 6 পর্যন্ত দেওয়া হবে। আমি 7ও দিতে পারি যদি পছন্দ হয় আমার। 5-5-এর জন্য যদি আমি সেট করি এটা, তাহলে বিধি উল্লেখ করলে 5-এ 5 দিয়ে দেব, বিধি এবং অধ্যায়। আর উল্লেখ না করলে আমি অর্ধেক নম্বর দিব। মানে বিধি এবং অধ্যায় উল্লেখ করার জন্য 2 মার্কস এক্সট্রা দিব। এর স্পষ্ট লঙ্ঘন করেছেন, মানে পরিপন্থী কাজ করেছেন বা এটা মানেননি, উক্ত অসদাচরণের জন্য দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ, আমি বলেছি আইন ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন, আমি দেখেন ইংলিশে দেওয়ার চেষ্টা করছি। দু একটা জায়গায় হয়তো এডিট করা হয়নি বলে বাংলাতে আছে, কারণ 22 সালে এই নোটটার জন্ম হয়। এই অবস্থায় 22 সালে জন্ম হয়, আর 23 সালে এসে কিছু টপিক পরিবর্তন করি, 24 সালে এসে ব্যাপক পরিবর্তন হয়, এবং 25 সালে গিয়ে এটার সাইজ আরো বেড়ে যাবে। কারণ আমি যে ফাইনাল টাচ নোট দিব আপনাদের এই যে 25 সালের জন্য, সেই ফাইনাল টাচ নোট এবং এই নোটটা তখন কম্পাইল হয়ে এক হয়ে যাবে, এক হয়ে যে মোটা নোট হয়ে যাবে 26 সালে, মানে নেক্সট যারা পরীক্ষা দিবে তাদের জন্য তখন ফাইনাল টাচ নোট আসবে আরো নতুন নতুন প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং নিয়ে। অনুচ্ছেদ 33-এর বিধান মতে গঠিত ট্রাইব্যুনালের নিকট অত্র অভিযোগটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রেরণ একান্ত আবশ্যক। তাহলে এটা আমি কোথায় দিতে বলছি? ট্রাইব্যুনালে দিতে বলছি। অন্যথায় নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের অসদাচরণ প্রতিনত বৃদ্ধি পাবে, যা রাজশাহী আইনজীবী সমিতির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব পড়বে। তাহলে আপনি যে সমিতির নাম দিবেন সেই সমিতির নামই এখানে আবার রিপিট করবেন। 4 নম্বর পয়েন্টটা দিলেও হবে, না দিলেও হবে। এই যে 4 নম্বর যে পয়েন্টটা দিলাম, এইটা দেওয়াটা বাধ্যতামূলক না। এই পয়েন্টটা দিলেও হবে, না দিলেও হবে, কারণ এইটা প্রসিডিউরের একটা বিষয়। আপনি যে প্রসিডিউর জানলেন, এটা আপনি অতিরিক্ত জানলে সেটা জানালেন, আর না জানলে এই 4 নম্বর পয়েন্ট দেওয়ার দরকার নাই। তাহলে জাস্ট 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্টে আইন উল্লেখ করলেন, এনাফ, আপনার হয়ে গেছে। 4 নম্বর পয়েন্ট আমি একটু স্মার্টনেস দেখানোর জন্য একটু এক্সট্রা দিয়ে দিয়েছি। অতএব উপরোক্ত কারণ ও অবস্থা দিনে ন্যায় বিচারের স্বার্থে নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয় বা একান্ত মর্জি হয়। এখানে আদালত বলা যাবে না, আপনার বললেই হবে, বা মহোদয় বললেই হবে, বা হুজুরের একান্ত মর্জি হয় বললেও হবে। নিবেদক অভিযোগ করে স্বাক্ষর এইভাবে লিখে দিবেন। স্বাক্ষর দেওয়ার দরকার নেই, অনেকেই স্পেসিমেন স্বাক্ষর দিয়ে দেন, স্বাক্ষর দেওয়ার দরকার নেই, ডট ডট দিয়ে রাখবেন। তো এখানে আমি নিজের নামে ইউজ করছি, শহীদুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট, রাজশাহী আইনজীবী সমিতি বা রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, যেটা লিখবো সেটাই। তারপরে তফসিল, তফসিলে অসদাচরণকারী অ্যাডভোকেটের নাম আমি নাম উল্লেখ করিনি, কারণ যার নাম দিব সে আবার আমার নামে মামলা করে দিতে পারে, তার আমি দুর্নাম করছি, ডিফামেশন হয়ে যেতে পারে অনলাইনে। এটা নাম অবশ্যই দেওয়া যাবে না। এবং সদস্য নং, এখানেও আপনারা ডট ডট দিবেন। আন্দাজে কোনো আহ ধারণা নির্ভর কোনো সদস্য নম্বর দিবেন না, কারণ সেটা যদি কারোর সাথে মিলে যায় সে কিন্তু আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাবে, মামলা করবে। এবং পরীক্ষার খাতাতেও আপনারা জাস্ট দিবেন, সদস্য নম্বরের কাছে ডট ডট দিয়ে রাখবেন। এবং আইনজীবী সমিতির নাম দেওয়া যেতে পারে, কারণ একটা আইনজীবী সমিতির নাম অনেক, মানে আইনজীবী সমিতিতে অনেক মানুষ থাকে, অনেক অ্যাডভোকেট থাকে, সমস্যা নাই। এবার এফিডেভিটে
যিনি দরখাস্ত করছেন, আমি নিজে দরখাস্ত করছি, এখানে আমি নাম দিচ্ছি। এখানে আপনারা কি দিবেন না, যেমন আমি এখানে বাস্তবে দরখাস্ত করলে যেমন হতো তেমনই করেছি, আমার নিজের ডিটেলস দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা এখানে নিজেদের ডিটেলস দিবেন না, তাহলে ধারণা করতে পারে আপনার সাথে যোগাযোগ করার একটা সুযোগ করে দিচ্ছেন পরীক্ষককে। এখানে আমি ক, এখানে অ্যাডভোকেট না হয়েও কিন্তু কি করা যায়, অভিযোগ করা যায়। তো আপনি এখানে অভিযোগ করে স্বাক্ষর বলে নিচে জাস্ট ক দিয়ে দিলেন, তাহলে এখানে দিলেন না, সরি, এখানে যদি অসদাচরণ করে অ্যাডভোকেটের নাম যদি ক হয়, এখানে খ দিয়ে দিলেন বা গ দিয়ে দিলেন বা ইংলিশে এক্স দিয়ে দিলেন। তো এখানে এক্স দিয়ে দিলেন, পিতা ওয়াই, মাতা, এইভাবে বিভিন্ন বিভিন্ন দিয়ে দিলেন, যেন রিয়াল আপনার ঠিকানাটা না আসে। এরপরে আপনি হলফনামা বা এফিডেভিট যেভাবে হয়, আমরা এর আগে 5 ধারা, লিমিটেশন অ্যাক্টের 5 ধারার যে হলফনামা দেখেছি সেই অনুসারেই সেম। তবে এখানে ওই যে হলফকারীর যে প্রতিষ্ঠান, এই সেরেস্তাদার বা কর্মকর্তার স্বাক্ষরের জায়গার দরকার নাই, সেটা লাগবে না। এইভাবে শেষ করবেন। তো আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে 26 জুলাই পরীক্ষা হবে। তা আমি এখনো আশাবাদী যে 26 জুলাইও পেছাতে পারে পরীক্ষা। তো জুনের শেষে অথবা জুলাই মাসেই তো পরীক্ষা হচ্ছে। তো জুনে হোক হোক, সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। তাহলে আপনাদের ভাইবাটা দ্রুত হবে, তাড়াতাড়ি অ্যাডভোকেট হবেন। কারণ যার প্রস্তুতি এমসিকিউ এর ভালো আছে, আপনার এমসিকিউ যেহেতু পাশ করেছেন, দ্রুত পরীক্ষা হলেই ভালো। আপনাদের প্রস্তুতি খারাপ নেই আশা করি। এরপরে এখানে দেখেন সিভিল এন্ড ক্রিমিনাল ড্রাফটিং বিষয়ে কিছু টিপস আছে, এটা আজকে পড়াবো না। আমরা যখন দেওয়ানি ফৌজদারি সবগুলো টিপস মানে ড্রাফটিং হয়ে যাবে, তখন এই জায়গাটা আমি ক্লিয়ার করব। আপনারা নিজেদের কোন জায়গায় কি থাকে মনে রাখার জন্য সিভিল ক্রিমিনাল উভয় আমি এটা দিয়েছি, এর আগেও একাধিকবার আমি পড়িয়েছি, বুঝিয়েছি। তো কারো যদি প্রশ্ন থাকে এখান থেকে প্রশ্ন করতে পারেন, আর না হলে আগামীকাল ক্লাস টেস্টে কি ধরনের কি হবে একটু আমি নির্দেশনা দিব। আজকের ক্লাস থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। দেখেন যে ব্যাখ্যা, সমস্যামূলক প্রশ্ন ও মুসাবিদা লাইভ ক্লাস ও ক্লাস টেস্টের মাধ্যমে চর্চা করানো হবে আপনাদেরকে। যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন তারা এই সুযোগটা পাচ্ছেন, এই সুবিধাটা পাচ্ছেন। এবং ফাইনাল টাচ নোটের সাজেশন অংশে, ফাইনাল টাচ যে নোট আমি তৈরি করেছি, আর কিছু কাজ বাকি আছে। বিগত সালের বার কাউন্সিল ও জুডিশিয়ারি হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করা হয়েছে সাজেশন অংশে, সেগুলোর উত্তর কিন্তু গাইড হতে পরিণত হবে আমার এই নোট অথবা বাজারের যে কোনো গাইড যেটা আপনার কালেকশনে আছে। এছাড়াও অ্যান্সারিং হিন্ট সহ বেশ কিছু নতুন সমস্যামূলক প্রশ্ন ও মুসাবিদা যুক্ত করা হবে। অ্যান্সারিং হিন্ট বলতে যারা আগের ব্যাচে ভর্তি হয়েছিলেন, আগে থেকে আছেন, ক্লাস টেস্ট দিয়েছেন, যদি দেখবেন যে ক্লাস টেস্টের আমি উত্তর কি দিই না, ডিটেল উত্তর দিই না, কি দিই, অ্যান্সারিং হিন্ট দিয়ে দিই। মানে কি হবে, মানে মূল জায়গাটুকু জাস্ট বলে দিই, আর আপনাকে ভাষাটা তৈরি করে নিতে হবে। আইনের নামক কেস ল ইংরেজিতে লেখার পরামর্শ দেওয়া হলো। এখানে অ্যান্সারিং হিন্ট বলতে কি বোঝাচ্ছি সেটা আরেকটু ক্লিয়ার করি আমি। এই যে এখানে পিঙ্ক অংশ আছে না, উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসেবে ক, পেশাগত অসদাচরণ ও শিষ্টাচার বিধিমালা এর 2য় অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন করতে অসচেতন করেছেন, এটা তো মূল উত্তর। আমি জাস্ট ক্লাস টেস্ট নিব কালকে, ক্লাস টেস্টের যখন আমি সলিউশন দিয়ে দেবো, জাস্ট এতটুকু থাকবে। এই প্রশ্নটাই যদি আমি তুলে দিই, তাহলে জাস্ট আপনি সলিউশনে এতটুকু পাবেন, মূল জায়গাটুকু, আর বাদ বাকি ফরম্যাটটা আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। আর প্রবলেমেটিক প্রশ্ন কি এই ফরম্যাটেই লিখতে হবে, ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইনার সিদ্ধান্ত, সমস্যা নাই, বাজারে আরো গাইড আছে, আপনার যেই ফরম্যাটে লিখতে ইচ্ছা করে লিখবেন, কিন্তু সঠিক হতে হবে। সিদ্ধান্তটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, অনেক বইয়ে বা গাইডে আছে সিদ্ধান্ত প্রথমে দেয়, তো সিদ্ধান্ত প্রথমে দিবেন না, সিদ্ধান্ত লাস্টে দিবেন। এখানে যে ঘটনা এবং বিচার্য বিষয়, এই যে 2 জায়গা, এই যে হলুদ হাইলাইটেড অংশটুকু দেওয়াটা কম্পালসারি না, আপনার যদি সময় থাকে আপনি এই অংশটুকু দিবেন, প্রশ্ন দেখে দেখেই তো লিখতে হবে। আর যদি সময় না থাকে আপনি জাস্ট প্রাসঙ্গিক আইনার সিদ্ধান্তটা অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি ফুল নম্বর দিব। আর পরীক্ষার খাতায় মানে সময় শেষ হয়ে গেছে, শেষের দিক চলে আসছি, একটা প্রবলেমেটিক প্রশ্ন লিখতে হবে, সেক্ষেত্রে জাস্ট সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়ে যাবে, তাও আপনি অন্তত 5-এ 3 পাবেন। সিদ্ধান্তের জন্য 5-এ 3 পাওয়া যাবে। অবশ্যই আইনের যে ধারা, বিধি, এটা যেন সঠিক হয়, এটা ভুল হলে কিন্তু আবার পাবেন না।
তো আশা করি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আপনারা চর্চা করবেন। নতুন প্রবলেমেটিক প্রশ্ন কালকে দিব। কালকের পরীক্ষা কি হবে সেটা আমি একটু বলে দিই। এখানে যেহেতু দুইটা আইনের উপরে হবে, প্রবলেমেটিক প্রশ্নের আধিক্য বেশি থাকবে, ড্রাফটিং দুইটা থাকবে এবং প্রবলেমেটিক প্রশ্ন থাকবে, এবং বর্ণনামূলক প্রশ্ন একটা একটা করে থাকবে। এই ধরনের আমি রাখছি। তারপরেও আমি চেষ্টা করব যে আপনাদেরকে রাত্রে একটা মান বন্টন, এখানে আমি বলে দিয়েছি যদিও রুটিনের মধ্যে আছে, 60 এবং সময় আর নিয়ম কিভাবে পরীক্ষা হবে। পরীক্ষা আমি প্রশ্ন দেব, একটা পিডিএফ ফাইল দিয়ে দিব প্রশ্ন, এটা দেখে দেখে আপনার নিজের খাতায়, অবশ্যই সেটা কি বড় সাইজের খাতা হতে হবে, ডিমাই সাইজ বা লিগ্যাল সাইজ বা এ4 সাইজ হলেও হবে, কিন্তু প্যাড আকারে ছোট খাতায় লিখবেন না। মার্জিন দেওয়াটা কম্পালসারি না আমার খাতায়, মানে আমার পরীক্ষায় খাতায় মার্জিন দেওয়া কম্পালসারি না। মার্জিন দিয়ে খাতা নষ্ট করার দরকার নাই, আপনারা মার্জিন ছাড়াই লিখেন, নো প্রবলেম, মার্জিন দিতেও